আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আজকের প্রথম ক্লাসে স্বাগতম। যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং কে কোথায় থেকে আজকের লাইভে যুক্ত আছেন এবং আপনি কি কোনটার প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ সেটাই অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের সাথে আমরা একদম বেসিক থেকে কথাবার্তা বলে আমরা কিন্তু টপিকে চলে যাব। আমি যারা যুক্ত হয়ে গেছেন অবশ্যই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। আমি আপনাদেরকে একটু দেখতে চাই। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস এই জন্য আমরা একটু টাইম নেব, 1-2 মিনিট একটু সকলের জন্য ওয়েট করব। আপনারা শুধু একটু কমেন্টে জানিয়ে দেন কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আপনি কি কোনটার প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ ওকে অলরেডি আমরা দেখতে পাচ্ছি নীরব খান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হাবিব তাহসান রাব্বি সে কমেন্ট করেছে আমি ময়মনসিংহ থেকে। মেহের জাহান খুলনা থেকে। আব্দুল আল মামুন সে কমেন্ট করেছে ওকে আমি দেখতে পাচ্ছি। নীরব স্যার ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কাজী মাহবুব তারপরে হাবিবুল্লাহ, তারপরে জান্নাতুল ফেরদৌস। আমি চাইবো আজকে আমাদের যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে যুক্ত আছেন, পাশাপাশি এটাও কমেন্ট করে জানাবেন আপনি মূলত কিসের প্রস্তুতি নিচ্ছেন। একটু কমেন্ট করে জানান, আমি দেখতে চাই আমাদের কোন কোন স্টুডেন্টগুলো আমাদের সাথে যুক্ত আছে। ওকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সাথে অলমোস্ট স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। অপূর্ণ প্রাপ্তি আমি দেখতে পাচ্ছি, নুরুল, তারপরে বিলাস আমি দেখতে পাচ্ছি, নূর, তারপরে আমি দেখতে পাচ্ছি হুসাইন মোহাম্মদ আমির, তারা কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে। সাথী নূর লিখছে ঢাকা থেকে, ফরিদপুর থেকে। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের যে পূর্ণাঙ্গ জব করছে, এই পূর্ণাঙ্গ জব করছে আমরা কিন্তু বুঝতে পারতেছি কি যে পুরো বাংলাদেশ থেকে সকল জেলা থেকেই 1-2 জন করে স্টুডেন্টগুলো কিন্তু যুক্ত আছে। সো আজকে ভালো কিছু হতে যাচ্ছে, কারণ আজকে যেহেতু ইংরেজি দিয়ে শুরু, একটা ভয় থাকে ইংরেজি এবং গণিতটা নিয়ে, যে খুব একটা ভয় থাকে স্টুডেন্টরা, কারণ এই বেসিক টার্মগুলো যদি না জানা থাকে আপনি প্রশ্নও বুঝবেন না, অ্যান্সারও করতে পারবেন না। এই জন্য আজকের প্রথম ক্লাস থেকে আমরা আগে কিভাবে পড়াশোনা করব এই বিস্তারিত কথা বলে দেন আমরা ডে বাই ডে কোনভাবে পড়তে হবে কোনভাবে পড়তে হবে না এগুলো একটু কমেন্ট করব। আপনারা সকলে কি রেডি? ওকে আমি দেখতে পাচ্ছি বিসিএস এর জন্য জান্নাতুল ফেরদৌস কমেন্ট করেছে, খান সোহাগ বিসিএস। ওকে আর রেহান লিখছে চাকরি প্রস্তুতি। হ্যাঁ এটা তো চাকরি প্রস্তুতি, তারপরে তো একটা ডিফারেন্ট থাকে। ওকে তাহলে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি 2 মিনিট পার হয়ে গিয়েছে। আপনারা একটু খাতা কলম নেন, সকলে একটু খাতা কলম নেন। আমি কিছু নোট করবো, এই নোটগুলো অবশ্যই কিন্তু আপনারা সুন্দর করে করে ফেলবেন এবং আমি দেখতে চাই কার নোটটা বেশি সুন্দর হবে, এই জিনিসটা কিন্তু অবশ্যই দেখা হবে। তাকে আমরা যদি একটু খেয়াল করি প্রথমে ইংরেজির যে বিষয়টা, আপনারা যদি একটু প্রথমে খেয়াল করেন যে ইংরেজি যে পার্টটা এটার ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে, এখানে কয়েকটা বিষয় মাথায় রাখবেন। প্রথমে আমাকে একটা জিনিস যদি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, গ্রামার। এরপরে 2 নম্বর যদি আমি একটু খেয়াল করি, ভোকাবুলারি। এরপরে 3 নম্বর যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, মেমোরাইজিং। 4 নম্বর যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, লিটারেচার। এখন এই যে আপনি যদি চাকরি প্রস্তুতি নেন, বিশেষভাবে যদি বিসিএস ক্যান্ডিডেট হন, তাহলে আপনার ক্ষেত্রে এই 4টা জিনিসের প্রস্তুতি আপনাকে নিতেই হবে। এই 4টা বিষয় যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার একটা পূর্ণাঙ্গ প্রিলির প্রস্তুতি হবে না, পূর্ণাঙ্গ প্রিলির প্রস্তুতি আপনি নিতে পারবেন না। তাহলে এখানে যদি আপনি খেয়াল করেন যে এই যে লিটারেচার পার্টটা, আবার বলছি এই লিটারেচার পার্টটা শুধুমাত্র যারা বিসিএস দিবেন তাদের জন্য প্রযোজ্য, বাকিদের ক্ষেত্রে ততটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু বাকিদের জন্য কিন্তু আমরা গ্রামার, ভোকাবুলারি এবং মেমোরাইজিং পার্টটা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এই 3টা জিনিস আপনাদের জন্য চমৎকারভাবে উপকৃত করবে আশা করি। তাহলে আপনি দেখতে পেলেন যে আপনার এই জিনিসটা পড়তে হবে। এখন এখন বিষয়টা হচ্ছে যে ঠিক আছে আমরা তো এই 4টা অংশ পড়বো, কিন্তু এই 4টা অংশ পড়ার পরে আমাকে তো আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। বিষয়গুলো একটু খেয়াল করেন, যেমন আপনাকে আগে বেসিক জানতে হবে, এরপরে আপনাকে বেসিক জানার পাশাপাশি আপনাকে যদি আমি একটু খেয়াল করি যে ডিটেলস জানতে হবে। এখন এই বেসিক ডিটেলসকে আমরা এখানে একটু যদি একটু নিয়ে যাই, অ্যাডভান্সে নিয়ে যাই,
দেখেন প্রথমে আপনাকে বেসিক আর ডিটেলস প্লাস অ্যাডভান্স এটা আমরা একসাথে করলাম। এরপর আমি যদি আপনাকে একটু দেখাই কোয়েশ্চেন প্যাটার্ন, এরপরে আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে যে ওভারঅল আপনি যেন ইংরেজি পার্টটা কখনো মুখস্থ না করেন। আবারও বলছি, ইংরেজি ব্যাপারটা প্রশ্নের মধ্যে অ্যান্সার থাকে, এই জিনিসটাকে আপনাকে এই কোয়েশ্চেন প্যাটার্ন যখন আপনি জানবেন, আবার বলছি এই কোয়েশ্চেন প্যাটার্ন যখন আপনি জানবেন যে কিভাবে প্রশ্ন সলভ হয়, এই যে আপনাকে যদি আমি একটু বলি যে কিছু টেকনিক বা কৌশল আপনাকে জানতে হবে। তাহলে আপনাকে আমি একটু ভালো মতো খেয়াল করবেন, একটু দেখার চেষ্টা করবেন আমি কি বললাম, একটু মনোযোগ দিবেন যে আপনাকে পুরো সিলেবাসটা ইংরেজির জন্য, যেহেতু আমি ইংলিশ ক্লাস নিচ্ছি, ইংলিশের জন্য আপনাকে কি করতে হবে, এই 4টা ফর্ম ভালো করে জানতে হবে এবং বেসিকগুলো মনে রাখতে হবে। এরপরে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে যে আপনাকে বেসিক, তারপর কি ডিটেলস অথবা অ্যাডভান্স, তারপর আপনাকে কোয়েশ্চেন প্যাটার্ন, মানে আপনি যদি বিসিএস ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে কোন ধরনের প্রশ্ন পড়তে হবে, আবার আপনাকে যদি আপনি প্রাইমারি হন তাহলে আপনাকে কোন ধাঁচে পড়তে হবে, আপনি যদি 18তম নিবন্ধন শুরু করে ব্যাংক যে জবের ক্যান্ডিডেট হন আপনাকে সেই প্রশ্নের প্যাটার্নগুলো জানতে হবে। এরপরে আপনাকে কিছু টেকনিক বা কৌশল যেগুলো আমি আপনাকে শিখিয়ে দেবো, ডিটেলসও শিখিয়ে দেবো। আপনার শুধু কাজ আমার সাথে নিয়মিত পড়াশোনা করা এবং নিয়মিত প্রতিদিন লাইভ ক্লাস করা। লাইভ ক্লাসের করার পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে হ্যান্ড নোটগুলো করে ফেলা এবং দিনের পর দিনে কমপ্লিট করা, এবং আমি যে আপনাদের হোমওয়ার্ক দিব এই হোমওয়ার্কগুলো আপনার বাসায় কমপ্লিট করা। তাহলে এই কয়েকটা প্রসেসে যদি আপনি আগান, আপনাকে আমি কথা দিলাম মাত্র 4টা মাসে আপনার কমপ্লিট প্রস্তুতি হয়ে যাবে। ইনশাআল্লাহ ভরসা রাখবেন এই জ্ঞান বৃক্ষের উপরে। আশা করি আপনারা বেসিক টার্মটা মোটামুটি ক্লিয়ার। ওকে, আপনারা বেসিক জায়গায় এইভাবে ইনশাল্লাহ পড়বেন, তাহলে আমাদের যে সিলেবাস নিয়ে কথাবার্তা বা যে ব্যাপারগুলো কথা নিয়ে আপনার এই জিনিসগুলো আমি পড়াবো এবং আপনাকে ধরে ধরে এই যে গ্রামার পার্ট, ভোকাবুলারি পার্ট, মেমোরাইজিং পার্ট, লিটারেচার সম্পূর্ণগুলো আমি পড়াবো। শুধু আপনার কাজ হবে আমার সাথে নিয়মিত ক্লাস করে এবং বাসায় এই জিনিসটা পড়া। আর একটা জিনিস আপনাকে রিমাইন্ড করে দিই, আপনি যেদিন কি করবেন, আপনি যেদিন ক্লাসটি ঢুকবেন ওই দিনই ওই ক্লাস কমপ্লিট করে ফেলবেন। কোনো কারণবশত ক্ষেত্র বিশেষ এত ইম্পর্টেন্ট কাজ আপনি হঠাৎ লাইভটা করতে পারেননি, রেকর্ড যেহেতু থাকবে কিন্তু ওই দিনের মধ্যে কমপ্লিট করবেন। কখনোই আগামীকালকের জন্য এই আশা রাখবে না। অনলাইনের এটা বিশেষ একটা, যারা এই গুণটা ধরে রাখতে পারবে তারাই ভালো করতে পারবে। ঠিক আছে, আমরা অলরেডি আপনাদের যে কথাবার্তাগুলো, যে বেসিকগুলো জানার কথা, এগুলো একটু নোট করে নেবেন, খাতায় লিপিবদ্ধ করবেন, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, এখন আমি আপনাকে যদি একটু দেখাই যে আমাদের তো এখানে কাজ শেষ, তো আপনাকে যদি প্রথমে দেখাই আমাদের এভাবে, আপনারা জানেন আমরা যে ইংরেজির 1 থেকে 30টা ক্লাস নিব, সেই প্রথম ক্লাসে আমরা পড়িয়েছিলাম নাউন অ্যান্ড ডিটারমিনার, বাট আজকে আমরা আলোচনা করব নাউনটাকে। ডিটারমিনার হয়তো বা আমরা ধরতে পারবো না, যদি ধরতে পারি সেটা শেষে দেখব, বাট নাউন ইন ডিটেলস অর্থাৎ নাউন সম্পর্কে A to Z কমপ্লিট করব। তার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটু খাতা কলমে এগুলো একটু নোট করে নেবেন। দেখেন, এখন আমি যদি আপনাকে একটু দেখাই যে আমরা সকলেই জানি পার্টস অফ স্পিচ, আমরা জানি পার্টস অফ স্পিচ মানে কি, বাক্যের অংশ। তাহলে এটা কিন্তু একটা বেসিক ফাউন্ডেশন যে নাউন থেকে ইন্টারজেকশন, অর্থাৎ পার্টস অফ স্পিচ কত প্রকার, পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ যেহেতু 8 প্রকার, তাহলে আপনাকে বুঝতে হবে আমরা সকলেই জানি যে নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই প্রতিটা চ্যাপ্টারই আলোচনা করব। এটার মধ্যে আজকে আলোচনা করব আমরা নাউন নিয়ে। তাহলে হচ্ছে আমরা, এটা কিন্তু একটা পরীক্ষায় এসেছিল যে পার্টস অফ স্পিচ কত প্রকার, তাহলে আপনি বলুন পার্টস অফ স্পিচ কত প্রকার, 8 প্রকার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে গেলাম। তাহলে আজকে আমরা কথা বলবো নাউন নিয়ে। তাহলে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে ভালো করে বুঝতে পারবেন যে নাউনের আগে আপনারা যদি বলি আপনাদের যে আসলে নাউনটা কি, একটু দেখেন যে নাউন হচ্ছে, নাউনের বাংলা হচ্ছে কি, নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। বলছে নাউনের বাংলা হচ্ছে কি, নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, অর্থাৎ কোনো কিছুর নাম, কি বললাম, কোনো কিছুর নাম, কোনো কিছুর নামকেই বলা হয় নাউন। তাহলে কি বললাম, নাউনের বাংলা হলো বিশেষ্য এবং কোনো কিছুর নামকেই কি বলে, নাউন বলে। এই নাউনের
এই নাউনের আরেকটি নাম, নাউনের অপর নাম হচ্ছে নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড এটা হচ্ছে অপর নাম। হ্যাঁ, আর একটা যে নাম এটা। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে নাউনের ডিটেলসে নাউনের প্রথমে কি করলাম যে নাউনের বাংলা হলো বিশেষ্য, কোনো কিছুর নামই হচ্ছে নাউন, আবার বলতে পারি নেমিং ওয়ার্ড, যেমন নাউনের অপর নাম হচ্ছে নেমিং ওয়ার্ড। তাহলে এখানে আপনি যদি একটু খেয়াল করেন, একটু দেখার চেষ্টা করেন, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন যে আমি মনে করলাম যে আমার নাম হচ্ছে শাকিল। আমার নাম হচ্ছে শাকিল, ইতিমধ্যে আমার পরিচয়টা এখান থেকে জেনে নেন যে আমি আপনাদের শাকিল স্যার। এখন আমার নাম যেহেতু শাকিল, তো দেখেন এই যে শাকিল একটা নির্দিষ্ট ব্যক্তির নাম না, দেখেন কোনো কিছুর নাম বলতে শাকিল। এই যে ঢাকা, এই যে ঢাকা একটা নির্দিষ্ট নাম না, এই যে নাম কোনো কিছুর নাম বলতেই আমরা কি বলি, এটা হচ্ছে নাউন। তাহলে এখানে আপনারা এগুলো একটু নোট করে নেন। ওকে, ঠিক আছে। ওকে, কারো কোনো প্রবলেম থাকলে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তাহলে আমরা এগুলো একটু নোট করে নিব। তো এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে যাওয়ার আগে আপনাকে একটু দেখাই যে এটা একটু দেখেন, একটা প্রশ্ন এসেছিল, বাট এই প্রশ্নটা যদিও আপনাদের আসেনি, বাট এই প্রশ্ন আসতে পারে, জাস্ট একটু খেয়াল করবেন যে দ্য ওয়ার্ড নাউন ইজ এ প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। দ্য ওয়ার্ড নাউন ইজ, এখানে যদি আপনাকে একটু দেখাই তাহলে আপনি ভালো বুঝতে পারবেন যে আমি আপনাকে বলেছিলাম যে নাউনের ক্ষেত্রে একটু দেখেন যে নাউন থেকে ইন্টারজেকশন, পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন থেকে ইন্টারজেকশন। যেহেতু আমি আপনাকে বলেছিলাম যে নাউন হচ্ছে যে কোনো কিছুর নামই নাউন, তাহলে তো ভার্ব একটা নাম, অ্যাডভার্ব একটা নাম, অ্যাডজেক্টিভ একটা নাম, তারপর কি আপনার ইন্টারজেকশন একটা নাউন, অ্যাডজেক্টিভ একটা নাউন, অর্থাৎ যেটাই হোক না কেন সেটাই একটা কি নাউন। তাহলে এই জায়গায় যদি আপনাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কি আছে। দেখেন এখানে আছে দ্য ওয়ার্ড নাউন ইজ এ, এটা নাউন তো একটা নাম, নাউন তো একটা নাম, তো এই নামের কারণে নাউন ইজ এ নাউন, নাউন ইজ এ নাউন, নাউন ইজ এ নাউন। ওকে, আমি বইয়ের ব্যাপারে একদম শেষের দিকে বলে দেবো যে কোন বইটা ফলো করবেন। ওকে, তাহলে এখানে যদি আপনি একটু খেয়াল করেন, এরপরে যদি একটু খেয়াল করেন পরবর্তী দেখেন আরেকটা প্রশ্ন, এখানে আবার এটা আবার একটা প্রশ্ন আসছিল যে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, দেখেন দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, দেখেন অ্যাডজেক্টিভ ইজ এ নাউন, তাহলে বলছে যে কোনো কিছুর নাম বলতে আমরা কি বলি, যে কোনো কিছুর নাম বলতে যে কোনো একটা নাউন বলতে পারি। তাহলে আপনি এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেলেন যে যে কোনো কিছুর নামেই নাউন, এটা যেটাই আসুক আপনি চোখ বন্ধ করে এটা কিন্তু দিতে পারবেন। এখন আমি যদি আপনাকে বিস্তারিত আলোচনায় চলে যাই যে আমরা এখন নাউনের ভিতরে ঢুকলাম, যে নাউনকে এখন আমরা জানবো ভেঙে চুরে একদম বিশ্লেষণ করে কোন ধরনের প্রশ্ন কিভাবে আসবে, কোন ব্যাখ্যা, কোন টেকনিক, একেবারে এ টু জেড আপনাকে দেখিয়ে দেবো, জাস্ট একটু ওয়েট। তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কি দেখতে পাচ্ছেন যে টাইপস অফ নাউন, নাউন প্রধানত দুই প্রকার। নাউন প্রধানত কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে কনক্রিট নাউন, এক হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, নাউনকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আলোচনা আসতে পারে ভাইয়া কনক্রিট নাউন কি, এটা একটা প্রশ্ন আসতে পারে না, যে কনক্রিট নাউন হচ্ছে, একটু মনোযোগ দেন, যে কনক্রিট নাউন যা দেখা যায়, দেখা যায়, স্পর্শ করা যায়, ঘ্রাণ নেওয়া যায়, যা দেখা যায়, স্পর্শ করা যায়, ঘ্রাণ নেওয়া যায়, সেটাই হচ্ছে কি কনক্রিট নাউন। অর্থাৎ এক কথায় কনক্রিট নাউনকে বলা হয় বস্তুবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য। এখন এরপরে দেখেন এই কনক্রিট নাউনের অ্যান্টোনিম বা কনক্রিট নাউনের বিপরীত হচ্ছে কি, বিপরীতটা যদি আপনাকে একটু দেখানো যায়, এটা হচ্ছে কি ভাববাচক, ভাববাচক অথবা গুণবাচক। এই ভাববাচক অথবা গুণবাচক কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ভাববাচক অথবা গুণবাচক, অর্থাৎ যেটা দেখা যায় না, স্পর্শ করা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না। অর্থাৎ আর একটা জিনিস আপনি যদি কাউন্ট করে নিতে পারেন, শারীরিক আকৃতি, শারীরিক আকৃতি। তাহলে আপনাকে এখানে কি বললাম
যেটা শারীরিক আকৃতি আছে সেটা হচ্ছে কনক্রিট নাউন। তাহলে কনক্রিট নাউনকে দেখা যায়, স্পর্শ করা যায়, ঘ্রাণ নেওয়া যায় এবং শারীরিক আকৃতি আছে তাকে বলা হয় কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে ভাববাচক বা গুণবাচক, অর্থাৎ যেটার ভাব বা গুণ আছে, অর্থাৎ দোষ গুণ অবস্থা বোঝাবে, তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। এরপরে আপনাকে যদি একটু দেখাই যে কনক্রিট নাউন, এই কনক্রিট নাউন আবার 4 ভাগে বিভক্ত। কনক্রিট নাউন কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। একটা হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা নাউন প্রধানত 2 প্রকার, কনক্রিট আর একটা কি পড়লাম? অ্যাবস্ট্রাক্ট। এখন কনক্রিট আবার 4 প্রকার, তাহলে সর্বমোট নাউন কত প্রকার? সর্বমোট নাউন হচ্ছে 5 প্রকার। সর্বমোট নাউন হচ্ছে 5 প্রকার। ওকে, আমরা লেকচার শিট, পিডিএফ অনেক কিছুই আপনাদের দিব, জাস্ট ক্লাসটা বোঝেন। যখন যে ক্লাসটি করবেন, ক্লাসটি করেন আপনাদের উপকারের জন্য, আপনাদের খুব সহজে কোনো কিছু পাওয়ার জন্য, সকল সর্বোচ্চ পরিমাণে এই জ্ঞানবৃক্ষ সার্ভিস দিবে। শুধু আমাদের সাথে ইনশাল্লাহ রেগুলার থাকেন, বাকিটা আপনাদের যে জিনিসগুলো কষ্ট হবে বা কালেক্ট করতে অসুবিধা হবে, সকল পিডিএফ থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে আমরা দেব। আচ্ছা, এখন এই জায়গায় দেখেন, এই জায়গায় যদি আপনাকে একটু দেখালাম তাহলে আমরা বুঝতে পারলাম নাউন সর্বমোট কত প্রকার? 5 প্রকার। তাহলে একটা সামারি বলি, কনক্রিট মানে হচ্ছে বস্তুবাচক, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কি ভাববাচক বা গুণবাচক। তারপরে বললাম কনক্রিট নাউন 4 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এখন এই জিনিসগুলো আমরা সামনে ধীরে ধীরে প্রপার নাউন থেকে ভেঙে ভেঙে আপনাকে আলোচনা করবো এবং কোন টাইপের প্রশ্ন হয় সেটা আপনি দেখবো। এখন এই যে নাউন সর্বমোট 5 প্রকার, এটা একটা প্রশ্ন এসেছিল বিগত বছরে, আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবেন। ওকে, তাহলে এই জায়গায় দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা একটু চলে যাচ্ছি, দেখেন এখন একটা প্রশ্ন দেখেন, এই প্রশ্নটা কত সালে এসেছিল? দেখেন এই প্রশ্নটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2011 সালে এসেছিল। 11 সালে প্রশ্নটা করছিল যে নাউন কত প্রকার। এখানে দেখেন 6 প্রকার, 5 প্রকার, 4 প্রকার, 3 প্রকার। তাহলে এখানে আমরা যদি জানি যে আমরা সকলেই একটু আগে আলোচনা করলাম নাউন কত প্রকার, আপনারা কিন্তু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন, তাহলে ভালো লাগবে। আমি বুঝতে পারবো না আপনারা আমার সাথে যুক্ত আছে। তাহলে বলেন নাউন কত প্রকার? এক্স্যাক্টলি রাইট, আমি দেখতে পাচ্ছি অলরেডি শাহিদ পারভেজ, সুফিয়া ফারহানা সে লিখছে 5। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অলরেডি ধরে নিচ্ছি যে নাউন হচ্ছে টোটাল কত প্রকার? 5 প্রকার। এখানে আমরা ধরতে পারি। এখন এভাবে কিন্তু আমরা সহজে, খুব সহজেই বুঝতে পারলাম। এখন চলে যাব আমরা প্রপার নাউন নিয়ে কথাবার্তা বলবো, একটু মনোযোগ দেন, বুঝতে পারবেন। দেখেন প্রপার নাউনটা আসলে কি। এখন এই প্রপার নাউন আপনি যদি একটু দেখার চেষ্টা করেন যে প্রপার নাউনটা আসলে কি, আমরা এক অর্থে, এক পলকে একবার বলবো নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। ব্যক্তি বস্তু যাই হোক না কেন আমরা বলবো কি? নির্দিষ্ট নামকে। নির্দিষ্ট নামকে কি বলবো? প্রপার নাউন বলা হয়। যেমন আপনাকে আমি শুরুতেই বলেছিলাম যে নাউন কোনো কিছু নামেই নাউন, তখন একটা আলোচনা করছিলাম, কিন্তু এখন আবার একটু দেখেন প্রপার নাউন। প্রপার নাউন একটা নির্দিষ্ট, যেমন অনেক নামের মধ্যে আমার নাম যে শাকিল, এটা একটা নির্দিষ্ট নাম। বা অনেক নামের মধ্যে বাদল একটা কি, অনেক নামের মধ্যে বাদল একটা নির্দিষ্ট নাম। আবার বলতে পারি সকল জেলার মধ্যে ঢাকা একটা নির্দিষ্ট নাম। আবারও বলতে পারি সকল নদীর মধ্যে পদ্মা একটা নদীর নাম, নির্দিষ্ট নাম। তাহলে এখানে কি দেখতে পেলেন যে কোনো কিছুর যদি নির্দিষ্ট নাম বোঝায় তখন সেটাকে কি বলবো? প্রপার নাউন বলবো। যেমন দা ইত্তেফাক, এখানে যদি একটু খেয়াল করেন, ইত্তেফাক সংবাদপত্র একটা নাম, এটার পূর্বে কি বসে? এটা কিন্তু আমরা কি বললাম? এটা হচ্ছে একটা প্রপার নাউন। কিন্তু এখানে দা কেন বসলো আমরা একটু আগে, একটু পরেই বিস্তারিত আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন প্রপার নাউন তো আপনি জেনে গেলেন। এখন প্রপার নাউন আপনাকে আরও কিছু টেকনিক আছে যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রপার নাউনগুলোর পরিবর্তন কোথায় আসে, চেঞ্জ কোথায় আসে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার হয়। প্রপার নাউন সর্বদা কি হয়? ক্যাপিটাল লেটার হয়। আর্টিকেল বসে না, প্লুরাল করা যায় না। তাহলে কি বললাম? এই প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার হবে, আর্টিকেল বসবে না, প্লুরাল বসবে না। এরপরে দেখেন এটা কি করবে যে তবে সাগর, মহাসাগর, উপসাগর, নদী, জাহাজ, এরোপ্লেন, সংবাদপত্র, বিখ্যাত অট্টালিকা, ধর্মগ্রন্থ বা পর্বতমালা নামের পূর্বে দা বসবে। তাহলে কি বলছিলাম? ওই যে নদীর পূর্বে দা বসবে। এই যে দেখেন দা ইত্তেফাক, এখানে দা বসছে। দেখেন দা পদ্মা একটা নদীর নাম, দা বসছে। আমরা বলি দা মেঘনা, দা যমুনা, এটা কিন্তু ওই মেঘনা একা বলা যাবে না, দা মেঘনা বলতে হবে। যমুনা, দা যমুনা বলতে হবে। তাহলে আমরা কি বললাম যে প্রপার নাউনের পূর্বে ক্যাপিটাল হবে না, আর্টিকেল বসবে না, প্লুরাল করা যায় না। তবে সাগর, মহাসাগর, নদী, জাহাজ, এরোপ্লেন, সংবাদপত্র এই টাইপের ক্ষেত্রে পূর্বে দা বসবে।
ওকে, মাশাআল্লাহ, আপনারা যথেষ্ট বুঝতে পারছেন। তাহলে আমরা দেখতে পেলাম যে আসলে কোন জিনিসগুলো আমাদের প্রপার নাউন, যেমন বাংলাদেশ, জাপান, সোহেল, রহিম, শামীম, জুন, বাশার, রহিম, এগুলো এক একটা কি প্রপার নাউন। তাহলে প্রপার নাউনটা আপনাকে দেখে এলাম। এখন আমরা প্রপার নাউনে একটু প্রশ্ন সলভ করব। দেখেন প্রশ্নগুলো কোত্থেকে এসেছে। এখানে যদি আপনাকে একটু দেখাই, আপনি বুঝতে পারবেন যে কোনটি প্রপার নাউন। দেখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর হিসাব রক্ষক, পরিবার পরিকল্পনা, তারপর গুদাম রক্ষক, কোষাধ্যক্ষ নিয়োগ 2011 সালে এই প্রশ্নটা এসেছে। এটা কিন্তু একটা রিয়েল প্রশ্ন, এটা বিগত বছরের প্রশ্নটা কিন্তু এটা এসেছিল। এখানে বলেছিল কোনটি প্রপার নাউন। আপনি বলেন কোনটি প্রপার নাউন? কাউ, ঢাকা, ওয়াটার, গোল্ড। একটু কমেন্ট করে জানান। এক্স্যাক্টলি রাইট, আমি দেখতে পাচ্ছি নীরব, সোহেল রানার স্বামী, সঞ্জিদা, মঞ্জিরা, নুসরাত, তারা কমেন্ট করছে ভাইয়া ঢাকা। তাহলে সঠিক আনসার কি হবে? বি নাম্বার। এখন বলতে পারেন কাউ কি? কাউ হচ্ছে একটা কমন নাউন। তারপর ওয়াটার কি? ওয়াটার আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখেন গোল্ড। গোল্ড হচ্ছে কি? এই যে এই জিনিসগুলো আলোচনা করব আমরা বিস্তারিত সামনে, জাস্ট এখানে বুঝতে পারতেছেন কোনটা ঢাকা। আপনি যখন কমন নাউন, আপনি যখন প্রপার নাউন, আপনি যখন কালেকটিভ নাউন, আপনি যখন কি অ্যাবস্ট্রাক্ট নাউন চিনে যাবেন, তখন কিন্তু খুব সহজেই, খুব দ্রুতই প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সার করবেন, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন এই জায়গায় আপনাকে একটু বলি, এখন তো আমরা দেখলাম যে প্রপার নাউনে কথাবার্তা, এখন চলে যাব আমরা কমন নাউন, যে আসলে কমন নাউনটা কি। আচ্ছা, একটু প্রপার মানে হচ্ছে নির্দিষ্ট, একজন নির্দিষ্ট। তবে এই কমন নাউন এক জাতীয় সকলকে বোঝাবে। একবার সহজ ভাষায় যদি আপনাকে বলি যে কমন নাউনটা কি, এক জাতীয় সকলকে বোঝাবে। যেমন আমি যদি বলি বয়, বয় বলতে সকল বালকদের বোঝায়। আমি যখন বলবো গার্ল, গার্ল বলতে সকল মেয়েদেরকে বোঝাবে। তো এই যে এক জাতীয় সকলকে বোঝাবে, তখন সেটা কমন নাউন হবে। সেটা কি হতে পারে? সেটা ব্যক্তি, বস্তু, স্থান, যেটাই হোক না কেন। তাহলে কমন নাউন কি? এক জাতীয় সকলকে বোঝায়, তাকে কমন নাউন বলে। এক্সাম্পল, এখন এই যে এখানে কিছু লিস্ট দিয়েছি, এখানে কিছু লিস্ট দিয়েছি এবং পাশাপাশি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এবং এই লিস্টের মধ্যে আমি বাংলা মিনিংও দিয়েছি যেন আপনারা পড়তে খুব সহজে ইজিলি বোধ করেন। তবে এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, এই ওয়ার্ডগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো আমি এখানে নোট ডাউন করে দিয়েছি। আপনি পড়লে তাহলে আর কি আর কোনো সমস্যা ফেস করতে হবে না, আপনার এক্সট্রা প্রেশার নিতে হবে না। যেমন আমরা বলতে পারি ব্যাংক, এরপর দেখেন বুক, দেখেন বয়, চাইল্ড, চাইল্ড মানে শিশু, তারপর দেখেন চিলড্রেন, তারপর সিটি, সিটি মানে হচ্ছে নগরে, কলেজ, ডক্টর, তারপরে দেখেন এনভেলপ, এনভেলপ একটা হচ্ছে খাম, ফাইটার, গার্ল, হারবার, হারবার মানে পতাশ্রয়, তারপর দেখেন ইনফ্যান্ট, আইল্যান্ড, ম্যান, মান্থ, তারপর দেখেন পাইরেট, পাইরেট মানে জলদস্যু, তারপর দেখেন পিউপিলস, এখানে দেখেন রিং, রিভার, সেইলর, তারপর হচ্ছে সোলজার, সোলজার মানে হচ্ছে সৈনিক। তাহলে আপনি এই ওয়ার্ডগুলো একটু চমৎকারভাবে যদি একটু ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে একটা প্রপার একটা জিনিস শিখতে পারবেন, যেখান থেকে আপনার পরিপূর্ণ একটা ধারণা হয়ে যাবে। ওকে, মাশাআল্লাহ। তো আমরা দেখতে পেলাম যে কমন নাউন হচ্ছে এক জাতীয় বোঝাবে, তখন সেটাকে কি বলবো? কমন নাউন বলবো। তো আমি এখন আপনাকে যদি বলি যে এই কমন নাউনের ক্ষেত্রে কিছু বিষয় থাকবে, কারণ আপনি জানেন যে ট্রান্সফরমেশন অর্থাৎ রূপান্তর মানে অনেক সময় দেখবেন যে এটা প্রপার নাউন, হঠাৎ করে দেখছেন কমন নাউন হয়ে গেছে। অনেক সময় দেখবেন এটা কালেকটিভ নাউন, হঠাৎ করে দেখবেন যে ওটা কি হয়ে গেছে, ওই কালেকটিভ নাউনটা হয়ে গেছে কমন নাউন। এই জিনিসগুলো আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। তবে এখানে দেখার বিষয় যেটা, দেখেন এখানে কি বলছে যে আপনার কিছু বিষয় মনে রাখতে হবে, যেমন দা কাউ। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলি যে কমন নাউন কখনো একা একা বসতে পারে না, কমন নাউন কখনো একা একা বসতে পারে না। এদের পূর্বে হয় আর্টিকেল বসাতে হবে, না হলে প্লুরাল করতে হবে। তাহলে আমি যদি একটু খেয়াল করি, দেখেন কাউ, এই কাউ হচ্ছে একটা গরু, একটা হচ্ছে কমন নাউন। এখন যখন এই দা কাউ বুঝাবে, তখন হচ্ছে সমগ্র গরুকে, মানে সমগ্র গরুকে বুঝাবে, সমগ্র জাতি। তাহলে বললাম কি দা কাউ বলে সকল গরুকে বোঝানো হচ্ছে। ওকে, এরপরে দেখেন আকাউ, এই আকাউ বলছে কয়েকটি গরুর মধ্যে, কয়েকটি গরুর মধ্যে বা সদস্যদের মধ্যে একটি। তাহলে কি বললাম যে আকাউ হচ্ছে কয়েকটি সদস্যদের মধ্যে একটি। এখন এই একটা যে কোনো একটা হতে পারে, নির্দিষ্ট কিন্তু করা নাই। এরপরে দেখেন কাউস, এখানে কি প্লুরাল, দেখেন এস আছে, এটা হচ্ছে কি কয়েকটি, মানে কয়েকজন বা কয়েকটি। ওকে,
তাহলে আমরা কি বললাম, দ্য কাউ বললে যখন দ্য আর্টিকেল বলবে সমগ্র জাতিকে বোঝাবে, যখন এ বলবে আ কাউ বলবে তখন কি কয়েকটি সদস্যের মধ্যে একটি বোঝাবে, আর যখন কাউস অর্থাৎ প্লুরাল করা হবে তখন কি কয়েকটি বোঝাবে। ঠিক আছে, এখন এই যে আপনাকে একটু আগেই দেখিয়েছিলাম যে দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা একটা বিষয়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে যদি আপনাকে একটু দেখাই, দেখেন দা প্লাস অ্যাডজেক্টিভ, এই দা প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। তাহলে আপনাকে একটু ভালো মতো মনে রাখবেন, দা প্লাস যখন অ্যাডজেক্টিভ বলবে তখন সেটা হচ্ছে কি প্লুরাল কমন নাউন। তো আমরা যদি একটু আপনাকে উদাহরণ দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন দ্য রিজ, দেখেন দ্য রিজ, এই দা আর রিজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রিজটা কি অ্যাডজেক্টিভ। তারপর দেখেন দ্য ওয়াইজ, এই ওয়াইজটা কি অ্যাডজেক্টিভ। তারপর আমি যদি আপনাকে বলি দ্য প্লাস পুর, এটা কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কখনো নাউন অর্থাৎ দা প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো সেটা একটা কি, যে ওটা প্লুরাল কমন নাউন। তাহলে দেখেন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, বলছে ধনীরা সবসময় সুখী নয়। দ্য ওয়াইজ ডু নট টক মাস, বলছে জ্ঞানীরা বেশি কথা বলেন না, জ্ঞানীরা কি বেশি কথা বলেন না। তাহলে হচ্ছে এই হচ্ছে বিষয়। তবে কিছু ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রম বিষয়গুলোটা কি, যে কিছু ব্যতিক্রম আছে যেগুলো নর্মালি আমি তো এতক্ষণ বললাম দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটা প্লুরাল কমন নাউন, তবে তিনটা শব্দ, এই তিনটা শব্দের ক্ষেত্রে এটা আলাদা। দেখেন একটু খেয়াল করেন যে আমরা যদি একটু দেখাই দ্য অ্যাকাস্ট, অ্যাকাস্ট মানে হচ্ছে আসামি, সরি হ্যাঁ আসামি। দেখেন দ্য অ্যাকাস্ট, অ্যাকাস্ট মানে হচ্ছে আসামিরা। দ্য ডিসিস্ট, এটা মানে হচ্ছে মৃত, মৃত ব্যক্তিরা। আর দ্য আন্ডারসাইন্ড মানে হচ্ছে নিরক্ষর, মানে অশিক্ষিত যেটা। হ্যাঁ, তো আমি যেটা বললাম এই অ্যাকাস্ট, এই দা অ্যাকাস্ট এটা সিঙ্গুলার প্লুরাল উভয়ে বসে, এটা বাক্যের অর্থের উপর ডিপেন্ড করবে। দা ডিসিস্ট এটা সিঙ্গুলার প্লুরাল উভয়ে বসে, এটা অর্থের উপর ডিপেন্ড করবে। দা আন্ডারসাইন্ড এটা সিঙ্গুলার প্লুরাল উভয়ে বসে, এটা মূলত কিসের উপর ডিপেন্ড করবে, এটা হচ্ছে বাক্যের অর্থের উপর ডিপেন্ড করবে। তাহলে দ্য অ্যাকাস্ট, দ্য ডিসিস্ট, দ্য আন্ডারসাইন্ড এই তিনটা ওয়ার্ড সিঙ্গুলার প্লুরাল উভয়ে হয়, এই জন্য এই তিনটা হচ্ছে ব্যতিক্রম। বাট এর আগে যদি বাকি সকল ক্ষেত্রে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, প্লুরাল কমন নাউন। আপনারা এই কনসেপ্টটা ক্লিয়ার কেন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান, তাহলে আমি বুঝতে সুবিধা হবে আপনারা এই জিনিসগুলো। হ্যাঁ স্যার এগুলো কি নোট নিব, অবশ্যই নোট নেবেন, এগুলো তো আপনি স্লাইডে পাবেন না, আপনি একটু নোট করে ফেলেন। ক্লাসের অবশ্যই নোট নেবেন, নোট করে ফেলবেন। হ্যাঁ তবে আপনাকে তো পিডিএফ দেবো, বাট এত সুন্দর করে তো আপনি ক্লাসের পড়া শিটে অনেক লেখা থাকবে, অনেক কিছু থাকবে, একটু কষ্ট করে নোট করে নেবেন। ওকে মাশাআল্লাহ, তাহলে আমরা এখানে চলে গেলাম। তাহলে দা কাউ বলতে সমগ্র, আর কাউ কয়েকটি, আর কাউজ মানে কয়েকটি, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন, এটা হচ্ছে আপনার বেসিক। আর বিস্তারিত তো আমি আলোচনা করে দিলাম। তাহলে আপনি এখানে বুঝতে পারলেন যে কোনভাবে আসতে পারে আপনার কমন নাউনের থেকে। তো আমরা একটা প্রশ্ন সলভ করে যাই, প্রশ্ন যদি আপনাকে একটু দেখাই তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। দেখেন দ্য পুয়ার আর অলওয়েজ আনহ্যাপি, দ্য পুয়ার আর অলওয়েজ আনহ্যাপি। দেখেন এখানে কি আছে ভাইয়া, এখানে দেখেন আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, একটু কমেন্ট করে জানান তাহলে বুঝতে সুবিধা হবে। যে দা প্লাস পুয়ার, আমি বলছিলাম দা প্লাস অ্যাডজেক্টিভ, পুয়ার কি একটা অ্যাডজেক্টিভ, যেহেতু দা প্লাস অ্যাডজেক্টিভ সেটা প্লুরাল কমন নাউন। এই দেখেন আর কিন্তু ভার্বও প্লুরাল হয়েছে, তাহলে দেখেন তো আমরা কোনটা আছে, দেখেন প্লুরাল কমন নাউন, এই নাম্বারটাই রাইট, বাকিগুলো কিন্তু প্লুরাল প্রপার, সো এটা হবে না, কালেকটিভ হবে না। তারপর দেখেন ম্যাটেরিয়াল, এটাও হবে না। ওকে আলামিন হোসেন, ওকে ঠিক আছে। আচ্ছা আপনারা একটু কমেন্ট করবেন কি আমি কি একটু বেশি দ্রুত করে ফেলতেছি, একটু কমেন্ট করেন তো, না এভাবে আগালে নাকি আরো স্লো হতে হবে, একটু কমেন্ট করে জানান। একজন লিখছে বেশি দ্রুত হচ্ছে, এই জন্য আমি একটু কমেন্টটা জানতে চাচ্ছি। আচ্ছা একজন বলছে এ কাউ দা কাউ একটু বোঝালে ভালো হয়। আচ্ছা একটু ভালো করে দেখেন, দা কাউ বলতে সমগ্র মানে সকল, দেখেন সমগ্র বা সকল। এরপরে দেখেন আ কাউ বলতে কয়েকটির মধ্যে একটি, কয়েকটির মধ্যে একটি, অর্থাৎ আর কাউজ মানে হচ্ছে কয়েকটি। তাহলে আমি আপনাকে কি বললাম, দা কাউ বলতে সকল, মানে যখন গরু বলবে তো সকল গরু, একটা দুইটা না সকল গরু। আবার যখন এ কাউ বলবে
তখন সকল গরুর মধ্যে একজন, সকল গরুর মধ্যে একজন। দেখেন কাউজ বলবে তখন কয়েকটা গরুকে বোঝাবে, মানে একজনও না, আবার হচ্ছে আপনার সকল গরুকেও না, মাত্র কয়েকটা। যেমন আমি যদি মনে করি 50টা গরু হচ্ছে সমগ্র গরু, তো সমগ্র 50টা গরুর মধ্যে কয়টা, একটা গরুর কথা বলছে। আবার যখন কাউজ বলবে তখন কয়েকটি, ওই একটা হবে না, তখন 4টা 5টা বা 10টা বা 15টা 20টা হতে পারে। আপনি জায়গাটা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আমি আরেকটু বলি, এই যে জায়গাগুলো আমি একটু নতুন কিছু লিখি ওইগুলো একটু নোট করে নেন। এই লেখা টেখাগুলো আপনাদের আমরা দিয়ে দেবো, কোনো সমস্যা হলে লেখাগুলো পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। ওকে, ঠিক আছে, আমরা চলে গেলাম। আর হচ্ছে আপনার দা প্লাস অ্যাডজেক্টিভ, এই সকল দা প্লাস অ্যাডজেক্টিভ তাহলে প্লুরাল কমন নাউন, তবে একটা মাত্র, অ্যাকাস্ট, ডিসিস্ট, আন্ডারসাইন্ড। অ্যাকাস্ট, ডিসিস্ট, আন্ডারসাইন্ড, এই তিনটা ওয়ার্ড যদি থাকে, এই তিনটা ওয়ার্ড কিন্তু অ্যাডজেক্টিভ, তবে থাকলে এটা সিঙ্গুলার বা প্লুরাল উভয়ে হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, তো ব্যতিক্রমটা একটু জেনে নেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দ্য পুয়ার আর অলওয়েজ আনহ্যাপি, এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। সো আমরা এখন পর্যন্ত চলে গেলাম। আমরা আরেকটা প্রশ্ন আপনাদের জন্য রেখেছি, এগুলো কিন্তু সবগুলো দেখেন বিগত বছর পরিবার পরিকল্যাণ পরিদর্শিকাতে 2010 সালে এসেছিল। এই প্রশ্নটা দেখেন, হুইচ ওয়ান ইজ এ কমন নাউন, যে কোনটা কমন নাউন। দেখেন সল্ট, আর্মি, স্টুডেন্টশিপ, ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু। হ্যাঁ, একটু কমেন্ট করে জানান কোনটা আপনার কমন নাউন। ওকে, তিতাস লিখছে, এখন বুঝতে পারলাম, ঠিক আছে। আর যেহেতু রেকর্ড থাকবে, কোনো প্রবলেম থাকলে রেকর্ডটা দেখে নেবেন, ডোন্ট ওয়ারি। তারপরে কিশোর বিশ্বাস লিখছে, ওকে ঠিক আছে। ওকে, ইনফ্যান্ট মানে শিশু। এই ইনফ্যান্ট হচ্ছে, আমি একটু আগে আপনাকে একটা শক লিস্ট দেখিয়েছি, সেটা কিন্তু আমরা কি কমন নাউন। তো আমরা এখানে আর কথা বলবো না, এখন চলে যাচ্ছি পরবর্তীতে আপনি যদি আপনাকে একটু দেখাই, এখানে একটু ভালো করে খেয়াল করেন যে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনটা কি? এই কালেকটিভ নাউনটা যদি বোঝার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, এটা একটু বোঝান। যে সকল নাউন কোনো সমজাতীয়, অর্থাৎ এতক্ষণ পড়েছেন একজাতীয় বা সমজাতীয়, সেটা হচ্ছে কমন নাউন। তবে এই সমজাতীয় অথবা একজাতীয়, সমজাতীয় অথবা কি একজাতীয়, এই সমজাতীয় বা একজাতীয় কিছু ব্যক্তি বস্তু প্রাণীর সমষ্টিকে, তাহলে কি বললাম যে অর্থাৎ কমন নাউনের সমষ্টি। কার সমষ্টি? কমন নাউনের সমষ্টি। এই কমন নাউনের সমষ্টির কে কি বলে? কমন নাউনের সমষ্টিকে মূলত কালেকটিভ নাউন বলে। এখন আমি বোঝাবো যে আসলে কিভাবে। দেখেন ভাই, এটা ফ্যামিলি একটা পরিবার। আচ্ছা, আপনার আমার সকলেরই পরিবার আছে, তাই না? তো আপনার আমার সকলের যেহেতু পরিবার আছে, তো আমাদের পরিবারের ক্ষেত্রে কি বলি? একটা পরিবার হতে গেলে যেমন দুইটা ছেলে, বা ধরেন একটা মহিলা একটা মেয়ে, একটা মহিলা একজন পুরুষ তো থাকবে, পাশাপাশি ওনাদের ছেলে মেয়ে থাকতে পারে। তাহলে এখানে দেখেন দুই একজন কি, আমরা যদি খেয়াল করতে পারি, দুই একজন মেন অথবা দুই একজন ওমেন। তাহলে এখানে কি দেখতে পেলেন? এই যে ম্যান, এই ম্যান একটা হচ্ছে কমন নাউন। ম্যান একটা কি? এই ম্যান এবং ওম্যান এই দুইটা হচ্ছে কি এক একটা কমন নাউন। তাহলে এখানে কি বললাম যে ম্যান এবং ওম্যান হচ্ছে কমন নাউন। এই ম্যান ওম্যানের সমষ্টিকে কি বলা হয়? ফ্যামিলি। এটার নাম হচ্ছে কালেকটিভ নাউন। সি এনতে হচ্ছে কালেকটিভ, সিতে কালেকটিভ, এনতে নাউন হচ্ছে আমরা ডাবল এল দিলাম, তাহলে সি ডাবল এল কালেকটিভ নাউন, আর এটা হচ্ছে কি কমন নাউন। একটু বুঝতে পারছেন? একটু কমেন্ট করে জানাবেন। আমি আরেকবার রিপিট করছি যে সমজাতীয় বা একজাতীয় অর্থাৎ কমন নাউনের সমষ্টিকে আমরা কি বলবো? কমন নাউনের সমষ্টিকে আমরা বলবো সেটা হচ্ছে কি ফ্যামিলি। যেমন আমরা ফ্যামিলিকে বলতে পারি যে এটা কি, এটা হচ্ছে কালেকটিভ নাউন। তো আমি যদি আপনাকে আরো কিছু নোট দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন, যদি একটু খেয়াল করেন। যদি আপনাকে দেখাই, দেখেন আ টিম অফ প্লেয়ার্স, অথবা আমি আপনাকে বলতে পারি আ গ্রুপ অফ স্টুডেন্টস। এখানে একটু ভালো মতো খেয়াল করবেন। এখানে যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে প্লেয়ার্স, এই প্লেয়ার্স কি সদস্য না? এটা হচ্ছে কি প্লেয়ার বলতে কি সকল প্লেয়ারকে বুঝিয়েছে, এটা হচ্ছে কমন নাউন। বাট এই যে আর টিম, এই টিম হচ্ছে কি, এই টিম হচ্ছে কি কালেকটিভ নাউন। ঠিক আছে, গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে কি কালেকটিভ নাউন, আর এই স্টুডেন্ট হচ্ছে কি কমন নাউন। তাহলে এই দুইটার সমষ্টিকে বলবে, এই দুইটার সমষ্টিকে আমরা বলতে পারি সেটা হচ্ছে কি কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনটা ক্লিয়ার কিনা এটা একটু আমাকে কমেন্ট করে জানান।
ওকে, আরিফুর রহমান লিখছে স্যার গুড। তানহা আক্তার, ওকে আমি বুঝতে পারিনি তোমার প্রশ্নটা, একটু ভালো করে কমেন্ট করো। তানহা আক্তার লিয়া, তারপর আমি দেখতে পাচ্ছি রিতন, ওকে আমি দেখতে পাচ্ছি সাগর, তারপর সোফিয়া, তারা লিখছে ক্লিয়ার। ওকে, যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তীতে আপনাদের কাছে কিছু ওয়ার্ড দেখাচ্ছি। আচ্ছা, এখানে আপনাদের কিছু ওয়ার্ড জিনিসগুলো মনে রাখবেন। আপনারা বেশিরভাগ স্টুডেন্ট কি করেন জানেন, এই যে দেখেন কিছু ওয়ার্ড রেখেছি, আমি কিন্তু বাংলা অর্থ দিয়েছি আপনাদের ভোকাবুলারিটাকে স্ট্রং করার জন্য, এই জন্য এখানে রেখে দিয়েছে। তো আপনাকে আমি যদি একটু বলি, অনেক স্টুডেন্ট কি করে ইংরেজি মুখস্থ করতে যায়। আমি আপনাকে বলি, আপনি যদি ইংরেজি মুখস্থ করে যান কখনো মনে থাকবে না, কখনো পারবেনও না। আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইংরেজি শিখতে গেলে আপনাকে প্রতিদিন চোখ বুলাতে হবে, প্র্যাকটিস করতে হবে, জায়গাটা বুঝতে হবে। এখন আপনি কি এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে যাবেন? অনেকে দেখবেন ছন্দ পড়াচ্ছে, কবিতার মাধ্যমে মুখস্থ করে। আমি তো অযথা আমার ব্রেনকে কষ্ট দেব না। আমার ব্রেনকে কি কষ্ট দেব না? কষ্ট দেওয়া যাবে না। ব্রেনকে আনন্দময় রেখেই পড়াশোনা করতে হবে। যত আনন্দ করতে পারবেন, যত এনজয়ের মাধ্যমে পড়াশোনা করতে পারবেন, ওইটার লং লাস্টিং করবেন এবং ওইটার থেকে আপনি একটা ফিল পাবেন। আপনি যেদিন পাবেন, একটা ফিল পাবেন, সেই দিন থেকে আপনার মনে হবে যে না, আমার পড়াশোনা আমার দ্বারা হবে। বাট আপনি যদি বোরিংভাবে পড়েন, কখনোই ওটা হবে না। তাহলে কি করতে হবে একটু দেখেন। প্রথমে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, এই ওয়ার্ডগুলোর অর্থ জেনে নেবেন। অর্থগুলো জানলে আপনার বুঝতে সুবিধা হবে খুবই তাড়াতাড়ি। তো আপনাকে এভাবে পড়তে হবে। আর্মি, অডিয়েন্স, আর্মি মানে সেনাবাহিনী, অডিয়েন্স শ্রোতামণ্ডলী, ক্যাটল মানে গবাদি পশু, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু দেখবেন। তারপর হচ্ছে ক্রাউড, জনতার ভিড়, ক্লাস, ক্লার্জি, কমিটি, কমিটিও মোস্ট ইম্পর্টেন্ট। আমি গোলগুলো দেবো, ওগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ফ্লক, এই ফ্লকটা ইম্পর্টেন্ট। ফ্লিট, গ্যাং, গ্যাংটা একটু ভালো করে পড়বেন। হার্ড, তারপর আমি যদি বলি ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট মানে হচ্ছে কি, ইনফ্যান্ট কমন নাউন। ইনফ্যান্ট মানে কি শিশু, আমরা একটু আগে দেখেছি। ইনফ্যান্ট মানে কি শিশু, এই শিশু হচ্ছে কমন নাউন। বাট ইনফ্যান্ট্রি এখানে দেখেন আর ওয়াই যুক্ত আছে। এই ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পদাতিক বাহিনী। জুরি বিচারক মণ্ডলী, লাইব্রেরি, মেজরিটি, তারপর মাইনরিটি, ন্যাশন, ন্যাশন মানে জাতি, এটা পড়বেন। মব মানে উশৃঙ্খল জনতা, নেভি, পার্লামেন্ট, এটা একটু ভালো করে পড়বেন। পার্লামেন্ট, যেহেতু এবছর আমাদের নির্বাচন বা সংসদ রিলেটেড বেশি কথাবার্তা হয়েছে, এই পার্লামেন্টে একটু ভালো মতো রাখবেন। তারপরে পাবলিক, প্রাইড, তারপর দেখেন শোল বা স্কুল, এটা হচ্ছে মাছের ঝাঁক। অনেকে স্কুল মনে করে যদি আমরা বিদ্যালয়, বাট বিদ্যালয় না। তারপর দেখেন টিম, এই টিম হচ্ছে একটা দল। তাহলে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি অর্থ দিয়ে দেব, আপনাদের কষ্ট করতে হবে না, ডিকশনারি সার্চ দিতে হবে না। আপনাদের শোনেন, আপনাদের এই কোর্স লঞ্চ করার আগে আমাদের সকল শিট, পিডিএফ সকল কিছু তৈরি করা, কিন্তু আমরা সবসময় প্রতিটা ব্যাচ আপডেট করি সকল সময়। তো এই ব্যাচটাকে আমরা এমনভাবে সাজিয়েছি যেন আপনাদের ন্যূনতম কষ্ট না হয়। আপনারা যে 1200 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, যদিও নামে মাত্র ফি, অন্যান্য জায়গায় হয়তো এর থেকেও বেশি ফি, বাট আপনারা সার্ভিস 100% পাবেন। আর এখান থেকে এমন কিছু পাবেন, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ পাবেন। আপনাদের যত সহজ করা যায় আমরা শিটটাকে তত সহজ করে দিব। তারপর দেখেন শোল বা স্কুল, টিম, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আপনাদের কালেকটিভ নাউন। তো এই ওয়ার্ডগুলো জাস্ট কয়েকবার পড়বেন। যেমন আজকে একবার পড়লেন আর্মি, অডিয়েন্স, ক্যাটল, ক্রাউড, ক্লাস, ক্লার্জি, এইভাবে কয়েকবার পড়ে আপনি প্রশ্নে চলে যাবেন। এখন প্রশ্ন প্র্যাকটিস কোথায় করবেন এটাও আপনাকে আমি বলে দেবো ক্লাস শেষে। আপনাদের সাথে আর একবার, শুরুতে তো বেসিক বলছি, আরও একবার কিভাবে পড়বেন এই জিনিসটা আমি বলে দিব। তো এই হচ্ছে আপনাদের কি, এই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। তো আমরা যদি একটু চলে যাই কালেকটিভ নাউনের ক্ষেত্রে, আমরা এখানে কিছু জিনিস রেখেছি, এটা আমরা সামনে কাউন্টেবল আনকাউন্টেবল আলোচনা করব, এই জন্য এখানে বাদ দিয়ে দিলাম। তো এখন আপনাকে যদি এখানে একটু দেখাই যে আমরা একটু চলে যাচ্ছি। তো ওকে, এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে ভার্বের খেলা, অর্থাৎ কালেকটিভ নাউন। একটু সকলে একটু দেখেন, দেখেন কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার। কালেকটিভ নাউন কি সবসময় সিঙ্গুলার, কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার। তবে 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 যদি দ্বিমত প্রকাশ করে, দ্বিমত বা ভিন্নতা প্রকাশ করে, তখন সেটা প্লুরাল। এটা ভালো মতো খেয়াল করবেন। কি বললাম? কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার, তবে দ্বিমত বা ভিন্নতা প্রকাশ করলে সেটা হয়ে যাবে কি প্লুরাল।
তো আপনি তো এটা দেখলেন, তাহলে এখানে যদি আপনাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই জায়গাটা একটু দেখেন, তাহলে আমরা যদি এখানে একটু দেখাই তাহলে আপনি ভালো মতো খেয়াল করবেন যে একটু ভালো মতো দেখেন যে নাউন অফ মাল্টিটিউড। এই নাউন অফ মাল্টিটিউডটা কি? এই নাউন অফ মাল্টিটিউড অর্থাৎ হচ্ছে কালেকটিভ নাউনগুলো যদি দ্বিমত প্রকাশ করে তখন সেটাকে নাউন অফ মাল্টিটিউড বলে। একবার সহজ বাক্য যে কালেকটিভ নাউনগুলো যখন দ্বিমত ভিন্নতা প্রকাশ করে, বিচ্ছিন্নতা প্রকাশ করে, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। অর্থাৎ বিভক্তি দ্বিমত প্রকাশ করে, সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। এখন এই নাউন অফ মাল্টিটিউড যখন দ্বিমত প্রকাশ করবে তখন কি প্লুরাল নাউন হিসেবে নাম্বার হিসেবে কাজ করবে, কি প্লুরাল নাম্বার হিসেবে কাজ করবে। তাহলে একটা প্রশ্ন পড়া যাক। প্রশ্ন দেখেন, দ্য জুরি, দ্য জুরি, এই দ্য জুরি হচ্ছে আপনার হচ্ছে কি, দ্য জুরি হচ্ছে কি, এটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন। এখন এই কালেকটিভ নাউন দেখেন, দ্য জুরি ইজ আনঅ্যানিমাস। এখন আনঅ্যানিমাস মানে হচ্ছে সহমত, সহমত বা একমত। দেখেন কি বললাম, সহমত অথবা একমত। বলছে ইন ইটস ডিসিশন, ডিসিশন মানে কি সিদ্ধান্ত। তাহলে এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, দেখেন দ্য জুরি ইজ আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন, বলছে বিচারক মণ্ডলী, বলছে ইটস ডিসিশন, বলছে এই সিদ্ধান্তে কি সহমত। আচ্ছা, বিচারক মণ্ডলী এই সিদ্ধান্তে কি সহমত। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন দ্য জুরি ইজ আনঅ্যানিমাস, তাহলে দেখেন ভার্ব সিঙ্গুলার হয়েছে। দেখেন এই যে ইটস, এটাও কিন্তু সিঙ্গুলার। আমরা জানি ইট কিন্তু কি, ইট কিন্তু সিঙ্গুলার ভার্ব গেল, কিন্তু এটাকে আমরা কালেকটিভ নাউন হিসেবেই কাউন্ট করব। প্রথমটাতে আমাদের কোনো প্রবলেম নাই, স্বাভাবিক নিয়ম। বাট দেখেন দ্বিতীয় নিয়মটা যদি আপনাকে একটু দেখাই, যে দ্বিতীয় নিয়ম যদি দেখেন, দ্য জুরি, এই দেখেন দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ডিসিশনস। আচ্ছা দেখেন তো, বিচারক মণ্ডলী বলছে আর ডিভাইডেড ইন দেয়ার। আচ্ছা ভাইয়া, ডিভাইডেড মানে কি? আলাদা। দেখেন ওই বাক্যে আপনি একটা নিনজা টেকনিকগুলো শিখে রাখেন। পুরো বাক্যের অনেক সময় যে অর্থ জানতে হবে তাও না, ওই বাক্যের মধ্যে ডিভাইডেড, এই যে আমরা বলি না ডিভাইড করেন, ডিভাইড করেন, এই যে ডিভাইড করেন কি ভাগ করা বা ভিন্ন মতামত, আলাদা। তো এই ক্ষেত্রে দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ডিসিশন, বলছে বিচারক মণ্ডলী তাদের, দেখেন বিচারক মণ্ডলী তাদের সিদ্ধান্তে কি এই বলছে ডিভাইডেড, আলাদা বা ভিন্ন। তো এখন একটা যখন বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত ভিন্ন হয় তখন সেটা কি হয়ে যাবে? ভিন্ন মতামত। ভিন্ন মতামত আসলে তখন এটা হয়ে যাবে কি নাউন অফ মাল্টিটিউড, ভার্ব হয়ে যাবে প্লুরাল। এখানে দেখেন, এখানে যে আপনার কেস বা হচ্ছে প্রোনাউন হচ্ছে কি হয়ে যাবে? প্লুরাল। এখন ওই যে আমরা বলছিলাম এই যে ইট হচ্ছে সিঙ্গুলার আর দে হচ্ছে কিন্তু প্লুরাল, আর এই দের হচ্ছে কি, দের হচ্ছে আপনার পসেসিভ হচ্ছে কি দে দেম দেয়ার। এই পসেসিভগুলো আমরা প্রোনাউনে আলোচনা করব। আপনারা এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে এটা একটু বলেন। নাউন অফ মাল্টিটিউড এটা ক্লিয়ার কিনা ভাইয়ারা, একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানান। ওকে, মাশাআল্লাহ ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এখন চলে যাচ্ছি আপনাদের পরবর্তীতে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি যে এখানে দেখেন একটা প্রশ্ন এসেছিল। এই প্রশ্নটা 10তম বিসিএস এবং মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ 2011 সালে এসেছে। তো এখানে যদি আপনার দেখায় হোয়াট কাইন্ড অফ নাউন দ্য ওয়ার্ড ক্যাটল, একটু বলেন তো, যেহেতু এখানে ক্যাটল আছে, ক্যাটল অর্থ হচ্ছে গবাদি পশু, ক্যাটল অর্থ কি গবাদি পশু, তাহলে এটার অ্যান্সার কি হবে? শুধু আমি বকবক করবো না, আপনাদেরও কিন্তু বকবক করতে হবে। আপনারা কিন্তু কমেন্ট করে সেই বকবক করবেন, যেহেতু আমরা অনেক দূরত্ব রেখে অনলাইনের মাধ্যমে ক্লাস করতেছি, বা ক্লাসটা যেন ইন্টারাক্টিভ হয়, যে আপনি কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো না, কনসেপ্টগুলো আপনার বুঝতে সুবিধা। ওকে, মাশাআল্লাহ যে অনেকেই চোখ বন্ধ করে কমেন্ট করছে সি নাম্বার। তাহলে হচ্ছে কি আমরা এইভাবে কিন্তু যখন আমরা যে ক্যাটল, আমরা যখন আর্মি, আমরা যখন ফ্যামিলি, যখন আমরা এই জিনিসগুলো এক পলকে দেখব তখন কিন্তু আমরা বলতে পারবো সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আর যেগুলো ডিটেলস আলোচনা সেগুলো তো আমি করেই দিচ্ছি। ওকে, এরপরে দেখেন পরবর্তী প্রশ্ন, দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন দ্য আর্মি ইজ। দেখেন এটা প্রাথমিক সহকারী নিয়োগ 2019 সালে এসেছিল। এটাকে আমরা কি বলতে পারি? এটার অ্যান্সার হচ্ছে কি কালেকটিভ, সি অ্যান্সার। সৌরভ হাওলাদার লিখছে আমাদের কি এক্সাম নেবেন? একদম পূর্ণাঙ্গ বলতে কি
এই ব্যাচের A to Z কমপ্লিট হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। এই 4টা সাবজেক্টের জন্য আপনার না অফলাইন যাইতে হবে, না অন্য কোনো ভাইয়া, না অন্য কোনো স্যারের উপর কোনো কারো যেতে হবে না, শুধু এখানে ক্লাস করলেই হয়ে যাবে। আপনাদের এক্সাম নিব আমরা। দেখেন সর্বশেষ আমরা কনক্রিট নাউনের সর্বশেষ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনটা নিয়ে এখন আলোচনা করব। এই ম্যাটেরিয়াল নাউন আমরা যদি আপনাকে একটু দেখাই, যে যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কি বললাম, সংখ্যা দ্বারা গণনা করা যায় না, সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, অর্থাৎ যেগুলো আমরা কেজিতে পরিমাপ করি। এখন আপনি যখন চিনি কিনতে যাবেন তখন কি 1 কেজি আনবেন, না একটা দুইটা আনবেন, 1 কেজি। যখন আপনি রাইস অর্থাৎ চাউল আনতে যাবেন তখন 1 কেজি, 2 কেজি, 5 কেজি, অর্থাৎ যে জিনিসগুলো আপনি গুনতে পারবেন না কিন্তু কেজিতে পরিমাপ করতে পারবেন তাকে বলা হয় কি ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নেব, আজান হচ্ছে, আমরা 2 মিনিট একটু 1 মিনিট বা 1.5 মিনিটের মতো একটু ওয়েট করি, আজানটা হয়ে গেলে আমরা ক্লাস শুরু করব। ওকে। আচ্ছা, তানহা আক্তার লিয়া বলছে টেবিল এবং পুলিশ কোন নাউন। আমি একটু পরে সামনে আপনাদের বিস্তারিত আলোচনা করব, একটু জাস্ট ওয়েট করেন। কতজন? আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছে যে ভাইয়া যে ক্লাস টাইম কতক্ষণ, এটা একটু কমেন্ট করেছিল। আমরা ক্লাস টাইমটা হচ্ছে আপনাদের যদি একটু বলি যে যতক্ষণ টাইম লাগবে, তবে মিনিমাম 1 ঘন্টা হবে, 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা, হয়তো বা সর্বোচ্চ হলে 1.5 ঘন্টা হবে, এতটুকু মাথায় রাখবেন। ওকে ওকে, তাহলে আমি আপনাকে একটু দেখাচ্ছি, একটু খেয়াল করেন। আপনাদের আমি বলি, আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন আমি জানি, আগে আপনি আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করেন, দেখবেন আপনার সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি সকল কিছুই আলোচনা করব। তাহলে ওকে, তাহলে আমরা এখানে কি আলোচনা করতেছিলাম, এখানে আলোচনা আপনাকে করতেছিলাম যে বলেছিলাম যাদেরকে কি করা যায় না, গণনা করা যায় না, অর্থাৎ গুনতে পারি না কিন্তু কেজিতে পরিমাপ করি, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনগুলো কোনগুলো আমরা যদি একটু খেয়াল করি, ডায়মন্ড, এরপরে দেখেন আয়রন, এরপরে দেখেন গোল্ড, ওয়াটার, ওয়েল, রাইস, পেপার, এগুলো এক একটা হচ্ছে কি মিল্ক, সল্ট, ব্রিক, এগুলো হচ্ছে এক একটা কি, এক একটা হচ্ছে আপনার
ম্যাটেরিয়াল নাউন। এখন ম্যাটেরিয়াল নাউন তো সম্পর্কে জানলেন, তবে ওই যে আপনার লিয়ান না সম্ভবত কে যেন একটা কমেন্ট করেছিল, তার কমেন্টের অ্যান্সার এখন আমি তাদেরকে দিব। তো একটু ওয়েট করেন, এখানে একটু বোঝার চেষ্টা করেন। এই কনসেপ্ট একটু ব্যতিক্রম এবং এখান থেকে প্রশ্ন হয়, ভুল করার সম্ভাবনা থাকে 100%। সো একটু ভালো মতো অ্যাটেনশন দিবেন, একটু বোঝার চেষ্টা করবেন। এখানে দেখেন, এখানে যদি আমি আপনাকে একটু দেখাই, দিস টেবিল ইজ মেড অফ উড। এখন উড মানে হচ্ছে কাঠ। দেখেন, দিস টেবিল ইজ মেড অফ উড, এখানে যদি আমি আপনাকে দেখাই যে আপনার কি কাঠ থেকে কি উৎপন্ন হয়, দেখেন কাঠ থেকে কি উৎপন্ন হয়, কাঠ থেকে টেবিল উৎপন্ন হয়। যেহেতু কাঠ থেকে টেবিল উৎপন্ন হয়, আচ্ছা গাছের কাঠ আর টেবিল অনেক কিছু মিল আছে না? মিল মানে যদি মিল পান, মিল বা অপরিবর্তিত থাকে, মিল বা অপরিবর্তিত থাকে, মিল বা অপরিবর্তিত থাকে, তাহলে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, উপাদান। আবার বলছি, এটা কি উপাদান? উপাদান, উপাদান হবে ম্যাটেরিয়াল নাউন। আমি এম দিলাম, তারপর কি নাউন দিলাম, তাহলে ম্যাটেরিয়াল নাউন। তাহলে উপাদান হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। বাট এই যে উৎপন্ন, উৎপন্ন বস্তু হবে, উৎপন্ন বস্তু হবে, উৎপন্ন বস্তু হবে কি কমন নাউন। কমন নাউন, আমি কমন নাউনকে সি দিলাম, এন দিলাম। তাহলে আমি বললাম কি, একটু খেয়াল করেন যে দিস টেবিল ইজ মেড অফ উড, অর্থাৎ কাঠ থেকে টেবিল উৎপন্ন হয়। কাঠ এবং টেবিলের সাথে কি আছে? মিল আছে। কাঠ এবং টেবিলের সাথে যেহেতু মিল আছে, আর যদি মিল থাকে তাহলে উপাদান, উপাদান হবে কি ম্যাটেরিয়াল নাউন, আর উৎপন্ন বস্তু হবে কি যে কমন নাউন। এটা গেল, এটা হচ্ছে মিল বা অপরিবর্তিত যদি থাকে। তবে পরেরটা দেখেন, পরের বাক্য যদি একটু খেয়াল করেন, দ্য পেপার ইজ মেড ফ্রম উড, বলছে কাঠ থেকে কাগজ তৈরি হয়। আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো, যখন কাঠ থেকে কাগজ তৈরি হবে, কাঠ থেকে কাগজ তৈরি হবে, এইটার সাথে কি মিল আছে? মিল নাই। অর্থাৎ যখন মিল নাই, তখন যদি মিল নাই, যখন মিল থাকবে না, তখন দুইটাই হবে কি ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা কি বললাম একটু খেয়াল করবেন। আমি যদি আরেকবার সামারি করি, যে যদি একটা জিনিসের সাথে মিল থাকে তাহলে উপাদান হবে ম্যাটেরিয়াল নাউন, আর উৎপন্ন বস্তু হবে আপনার কি কমন নাউন। তারপরে কি বললাম, যদি মিল থাকে তাহলে দুইটাই ম্যাটেরিয়াল নাউন। এভাবে এই যে ওয়াটার, উড, পেপার, স্টিল, মিল্ক, সল্ট, আয়রন, মাটন, এগুলো এক একটা কি হয়ে যাবে, আপনার এই ওয়ার্ডগুলো এক একটা হয়ে যাবে কি ম্যাটেরিয়াল নাউন। এখন এই জায়গায় আমাকে একটু বলেন তো আপনারা ক্লিয়ার কিনা। এই যে মুনজারিনের নুসরা একটা কমেন্ট করেছে যে ভাইয়া পেপার তো গণনা করা যায়। আচ্ছা এখানে একটা বিষয় আছে, এই জিনিসগুলো আপনার ডিফারেন্ট, এটা সম্পূর্ণ বাক্যের উপর ডিপেন্ড করবে, বাক্যের উপর ডিপেন্ড করবে। কি বললাম? বাক্যের উপর ডিপেন্ড করবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে যখন, আবার বলছি, যখন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসবে, যখন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে, যখন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসবে, আবার বলছি যখন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসবে, তখন সেটা কমন নাউন হয়ে যায়। এটা দেখেন, ওই যে আপনার আরেকজন যে কমেন্ট করেছিলাম, ওর অ্যান্সারটা আমি একটু দিয়ে ফেললাম। ওই যে মুনজেরিন কমেন্ট করেছিল যে পেপার তো গণনা করা যায়। তো এই যে এই সকল ক্ষেত্রে আপনি যখন বলবেন, দেখবেন যে আপনার কি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দা আসছে, তখন কি কমন নাউন হয়ে যায়। এইটা একটা টেকনিক। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই যে মিল এবং অমিল, এই দুইটার মাধ্যমে মনে রাখলে যত প্রকার প্রশ্ন আসে আপনি সলভ করতে পারবেন। একটু ওয়েট, আমি আরও অনেক প্রশ্ন রেখেছি, আপনারা অ্যান্সার করবেন। জাস্ট আমাকে বলেন কনসেপ্ট ক্লিয়ার কিনা। আচ্ছা 80% ক্লিয়ার হলে বাকিটা আমি আরও ক্লিয়ার করতেছি, একটু ওয়েট করেন। দেখেন এখানে যদি আপনাকে একটু দেখাই, যে এই জায়গাটা একটু ভালো করে দেখেন। আচ্ছা মাটন, মাটন মানে কি মাংস। এখন ভাই আপনি কি মাংস কিনতে গেলে কি বলবেন 1 পিস 2 পিস দেন না? আমরা বলবো কি মাংস 1 কেজি 2 কেজি হাফ কেজি এভাবে কিনবো না। তো যে মাংস যখন কেজিতে পরিমাপ করা যায়, গণনা করা যায় না, তখন সেটা কি হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। এটা কিন্তু বিসিএস দেখেন 38তম বিসিএসে এসেছিল, 38তম বিসিএসে এসেছিল এই প্রশ্নটা, যে মাটন কোনটা। এখন এই জায়গায় আমি আপনাকে একটু সহজভাবে বোঝাই, তাহলে একটু বুঝতে পারবেন। আচ্ছা একটু খেয়াল করেন তো, শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া। শিপ মানে কি ভেড়া। এখন এই ভেড়া, এই ভেড়াকে আপনি যদি কি করেন, এই ভেড়া দেখেন মাটন,
আচ্ছা, আপনারা যারা একটু কমেন্ট করবেন, এখন আমি আপনাকে একটু বুঝাই, সহজভাবে বুঝাই। এই যে ভেড়া এবং মাটন, এখন বলেন তো এই শিপ কোন নাউন? শিপটা কোন নাউন? একটু কমেন্ট করেন তো, শিপটা কোন নাউন? দেখেন, শিপ মানে ভেড়া, আর মাটন মানে কি? মাটন মানে হচ্ছে মাংস। ধরেন এটা হচ্ছে ভেড়ার মাংস, ভেড়ার মাংস, আর এটা ধরেন ভেড়া। তাহলে আমাকে বলেন এই মাটন কোন নাউন আর শিপ কোন নাউন? কমেন্ট করে জানাবেন। এভাবে না যে শিপ এই নাউন, মাটন এই নাউন, দুইজন দুইটাই কমেন্ট করবেন। ওকে, শাহিন আলম কমেন্ট করেছে কমন, এক্স্যাক্টলি রাইট। আমরা এই যে ভেড়া গুনতে পারি না, ভেড়া যেহেতু গণনা করা যায়, এই জন্য এটা কি হয়ে যাবে? কমন নাউন। আর এই মাটন হচ্ছে কি? মাংস। এই মাংসকে আমরা ভেড়া মাংস কি বলবো? কি? ম্যাটেরিয়াল নাউন। আশা করি আপনারা কনসেপ্ট আশা করি ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে যান, আমি আপনাকে আরও সহজভাবে দেব। যে এই জায়গায় দেখেন, দেখেন দিস রিং ইজ মেড অফ গোল্ড। এই বাক্যে দেখেন কি আছে? রিং। আর এই বাক্যে দেখেন গোল্ড আছে। প্রশ্ন আসছে যে বাক্যে গোল্ড শব্দটি কোন প্রকারের নাউন? এটা প্রাথমিক বলছে সহকারী শিক্ষক 2005 সালে এসেছিল। যেহেতু 2005 সালে এই প্রশ্নটা এসেছিল, আমাকে আগে বলেন গোল্ড কোন নাউন? একটু কমেন্ট করে জানাবেন, গোল্ড কোন নাউন, রিং কোন নাউন? গোল্ড কোন নাউন, রিং কোন নাউন? এটা একটু কমেন্ট করেন। যারা কনসেপ্টে ঝামেলা আছে তারা কিন্তু এই প্রশ্নগুলো অ্যানালাইসিসের মাধ্যমে বুঝে নেন। বলেন গোল্ড কোন নাউন, রিং কোন নাউন? আচ্ছা, আপনারা এটা প্রশ্ন ভুলে যান, আপনি জাস্ট আমাকে বলেন গোল্ড কোন নাউন, রিং কোন নাউন? আচ্ছা, এখন বলেন তো, যে বলছে রিং এবং গোল্ড। আচ্ছা, সোনা থেকেই তো রিং তৈরি হয়, রিং গণনা করা যায়। আমি বলি রিং, দেখেন তাহলে আপনি আমাকে একটু বলেন, দেখেন এই যে গোল্ড, এই গোল্ড দেখেন আমরা সোনা, রিংও কিন্তু সোনা, কিন্তু পার্থক্য বোঝার চেষ্টা করেন। এই গোল্ড থেকে যেহেতু রিং তৈরি হয়, তাহলে এটা হচ্ছে উপাদান, আর উপাদান হলে কি হবে? ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর এই রিংটা তাহলে কি হয়ে যাবে? রিংটা কি হয়ে যাবে? এই যে আমি নীরবকে দেখতে পাচ্ছি, রাজুকে দেখতে পাচ্ছি, তারা চমৎকারভাবে অ্যান্সার করছে, এটা হয়ে যাবে কমন নাউন। কারণ যে মিল আছে, এটার কি আছে? মিল আছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আশা করি আপনারা খুব সুন্দরভাবে অ্যান্সার করেছেন। আমি আরেকটা প্রশ্ন দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। বলছে ড্রাইভ দ্য নেল, নেল ইনটু দ্য টেবল। আচ্ছা, বাক্যে নেল শব্দটি কোন নাউন? এখন এই নেইল অর্থ হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, পেরেক। পেরেক বলতে ওই যে কাঠের মধ্যে যে বলছে বলছে ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবিল, বলছে টেবিলের মধ্যে পেরেক মারা হচ্ছে। তাহলে এখানে যদি একটু খেয়াল করেন, এই পেরেক আর দেখেন টেবিল। আচ্ছা, আমাকে বলেন তো নেল কোন নাউন? এক্স্যাক্টলি ডি নাম্বার, ম্যাটেরিয়াল নাউন। এটা তো সন্দেহ নাই। যদি সন্দেহ না থাকে, আমাকে এখন বলেন তো দেখি, আপনি যদি আমি এখন দেখাই আয়রন, নেল, আমি এত কিছু লিখলাম না, জাস্ট শর্টকাটে একটু শেখাবো। যে বলছে নেল এবং আয়রন, এখন বলেন কোনটা কোন নাউন? এখন আপনি যদি এখানে বলেন যে দিস নেল, দিস নেল মেড, বলছে মেড ফ্রম কি? মেড ফ্রম আয়রন। দিস নেল মেড ফ্রম আয়রন, বলছে আয়রন থেকে কি হয়? পেরেক উৎপন্ন হয়। এখন বলেন এই আয়রন কোন নাউন, নেল কোন নাউন? এখন বলেন আয়রন কোন নাউন, নেল কোন নাউন? চমৎকার, খুবই সুন্দর, চমৎকারভাবে কমেন্ট করেছে। আমরা বলতে পারি এই পেরেক এবং কি লোহার একটা মিল আছে না, তাহলে আমরা এই দুইটা মিল থাকার কারণে দুইটাকেই কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, চমৎকার। আমি দুই একটা নাম একটু দেখবো যারা আগে কমেন্ট করেছে। সাগর, তারপরে আমি দেখতে পাচ্ছি ওকে। তাহলে আমরা কিন্তু অলরেডি আপনাদের বোঝাতে পারলাম যে এইখানে আপনাদের কিভাবে বলবে বা কোনভাবে বলবে। আশা করি আপনারা ক্লিয়ার। কিন্তু আচ্ছা, আপনারা এই যে আমি বলছি এই প্রশ্ন ভুলে যান, প্রশ্ন ভুলে যান, প্রশ্নতে আর হাত দেওয়া লাগবে না। আমি এই নেইল এবং আয়রনের মধ্যে আপনাকে তুলনা করছি। যেমন আমি যদি বলি
দিস নেল বলছে মেড ফ্রম, দিস নেল মেড ফ্রম আয়রন। এখন এই জায়গায় আপনাকে জাস্ট যে জিনিসটা করতে হবে, যে নেইলটা কোন নাউন, এই নেইল এবং আয়রন। এখন লোহা থেকে পেরেক মিল আছে না, যেহেতু মিল আছে তাহলে আমরা এটাকে যেহেতু একই আছে এই জন্য দুইটাই ম্যাটেরিয়াল নাউন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেলাম এখানে। তো এরপরে আমরা যে কাজটি করব, সল্ট কোন নাউন, এটা আমরা সকলেই জানি, এটা নিয়ে আর কোনো কথা নাই। আমরা চলে যাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউনে। আচ্ছা, আপনারা যদি এখানে একটু খেয়াল করেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন। আমি একটা আপনাকে সামারি আপ করে দিই যে আমরা কি কি বললাম। এখানে যদি আমি একটু খেয়াল করি, দেখেন এখানে একটু খেয়াল করেন প্রপার নাউন কি বললাম। এখানে এক বাক্যে দেখেন কনক্রিট মানে কি, বস্তুবাচক। তারপরে অ্যাবস্ট্রাক্ট মানে কি, ভাববাচক অথবা গুণবাচক। এরপরে দেখেন প্রপার নাউন কি দেখলাম, প্রপার নাউন হচ্ছে কি নির্দিষ্ট। এরপরে দেখেন কমন নাউন কি দেখলাম, কমন নাউন হচ্ছে একজাতীয়। আর কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি, মানে এক জাতীয় সমষ্টি। আর ম্যাটেরিয়াল নাউন মানে কি, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি যে পরিমাপ করা যায়, গণনা করা যায় না বাট পরিমাপ করা যায়। তাহলে এই যে এক বাক্যে যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আপনি কিন্তু এটার অ্যান্সার করতে পারবেন। ওকে, অনেকে বলছে পুলিশ কোন নাউন, এটা ম্যাটেরিয়াল সরি এটা কালেকটিভ নাউনের মধ্যেই ফেলাবেন। ওকে, কালেকটিভ নাউনের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা আশা করি আপনারা এই জায়গায় কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হয়েছেন। তো আমরা এখানে যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিলাম তাহলে আমরা পরবর্তীতে যাই। দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, এখন আমরা আলোচনা করব কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এখানে ভালো মতো বুঝতে পারবেন। আচ্ছা, তো আমি দু একজনের একটু আপনাদের যাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব তাহলে বুঝতে পারবেন যে আমি যে জিনিসটা আলোচনা করতেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন একজন বলছে স্যার মিল এবং অমিল, ল্যাপটপটা অফ করো তো, একবার বন্ধ করো। দেখো, তো আমরা যদি এখানে একটু খেয়াল করার চেষ্টা করি, আচ্ছা এখানে যদি আপনাকে দেখায় তাহলে আপনি ভালো মতো বুঝতে পারবেন এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে। এখানে যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, আগে এটা তো বুঝতে হবে তাই না। তো এখানে যদি আপনাকে ভালো মতো বোঝায় যে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আপনি ভালো মতো বুঝতে পারবেন যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা এবং কাজের নাম বোঝায়। যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা এবং কাজের নাম বোঝায় তাকে কি বলা হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা একটা মিনিট আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নেবো, অনেকেই একটা জিনিস বোঝে নাই, আমি ওই জিনিসটা একটু রিপিট করি তাহলে ওরা কনফিউজড হয়ে যাবে। দেখেন এখানে এই জায়গাটা যদি মানে আগে প্রশ্নটা বোঝেন, আমি যেটা ওটা বিস্তারিত পড়িয়েছি, প্রশ্নটা বোঝেন তাহলে বুঝতে পারবেন। ড্রাইভ দ্য নেইল, এখন দেখেন এই নেইল কি টেবিলের মধ্যে পেরেক করা হচ্ছে, তাহলে আপনি এখানে কি বলবেন, এটা হচ্ছে একটা কি ম্যাটেরিয়াল নাউন। তো আমি বলেছিলাম যেহেতু দেখেন নেইল এবং টেবিল এই দুইটা আলাদা জিনিস না, যেহেতু ভিন্ন অথবা মিল নেই, যদি মিল না থাকে, আবার বলছি যদি মিল না থাকে তাহলে দুইটাই ম্যাটেরিয়াল নাউন, দুইটাই কি ম্যাটেরিয়াল নাউন। যখন মিল থাকবে না তখন দুইটাই ম্যাটেরিয়াল নাউন, মিল না থাকলে দুইটাই ম্যাটেরিয়াল নাউন। তবে এখানে আবার একটু খেয়াল করেন যে আমি যদি একটু দেখাই যে আপনার নেইল এবং হচ্ছে কি আয়রন। আচ্ছা ভাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আয়রন মানে কি,
আয়রন মানে আমরা জানি লোহা, আর নেইল মানে কি পেরেক। আচ্ছা, আয়রন এবং পেরেকের সাথে একটা মিল আছে না? যেহেতু এটার মিল আছে, আবার বলছি যেহেতু এটা মিল আছে, যেহেতু এটার কি, আচ্ছা যেহেতু এটার মিল আছে, তাহলে মিল থাকলে আপনার কি হবে এটা ভালো করে বলেন। মিল থাকলে কি হবে? আমি বলেছিলাম যদি যদি দুইটা মিল না থাকে তাহলে কি দুইটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, আর মিল না থাকলে একটা হয়ে যাবে কি, একটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন আর একটা হয়ে যাবে কি কমন নাউন। আচ্ছা হ্যাঁ, এখানে আমি মনে হয় একটু মিস্টেক করেছিলাম তোমাদের জন্য, বাট এখন ক্লিয়ার হয়ে যাও। যখন মিল থাকবে তখন দুইটা কি, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর একটা হচ্ছে কমন নাউন। এখন কি তোমরা ক্লিয়ার? একটু কমেন্ট করে জানান। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি হয়তোবা তখন যেটা বলছিলাম এটার ক্ষেত্রে এটা হচ্ছে কি, যখন মিল থাকবে তখন একটা হচ্ছে কি কমন নাউন আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। উপাদান ম্যাটেরিয়াল নাউন আর উৎপন্ন বস্তু হচ্ছে কি কমন নাউন। ওকে, তাহলে আশা করি আপনারা এখন ক্লিয়ার হয়ে গিয়েছেন। আশা করি আর প্রবলেমটা এখানে থাকবে না। থ্যাংক ইউ সো মাচ যিনি এই প্রশ্নটা করেছিলেন। ওকে ঠিক আছে, তাহলে এখন চলে যাচ্ছি আমরা, এখানে আর কথা বলবো না, অ্যাবস্ট্রাক্ট নাউনে চলে যাব। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। যে দোষ, গুণ, অবস্থা এবং কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অথবা নিনজা টেকনিক CY নেস, মেন্ট, হুড, শোন, শিপ, ডম, আরওয়াই, এই ওয়ার্ডগুলো যদি থাকে, বললাম কি যদি শব্দের শেষে এই সাফিক্স বা প্রিফিক্সগুলো যদি থাকে তাহলে সেটাকে কি বলবো, সেটাকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন তিনটা জায়গা থেকে হয়, একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে কি কমন নাউন আর একটা হচ্ছে কি ভার্ব। তাহলে আমরা কি বললাম যে তিনটা জায়গা থেকে অ্যাবস্ট্রাক্ট হবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কমন নাউন, ভার্ব। আমরা যদি একটু খেয়াল করি, অনেস্ট একটা কি অ্যাডজেক্টিভ না? অনেস্ট একটা কি অ্যাডজেক্টিভ। এই অনেস্টিকে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অনেস্টি, দেখেন TY আছে। দেখেন রাত অন্ধকার না, এই অ্যাডজেক্টিভে দেখেন নেস যুক্ত আছে, এটা কি হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে। এরপর দেখেন চাইল্ড একটা কমন নাউন, এই কমন নাউনের সাথে হুড থাকায় চাইল্ডহুড কমন নাউন হয়ে গেছে। এরপরে দেখেন আপনাকে যদি একটু বলি ফ্রি, এই ফ্রি একটা কি ভার্ব, আর ভার্বের সাথে দেখেন ডম যুক্ত থাকায় সেটা হয়ে গেছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে সহজ বাক্যে সহজ ভাষায় যদি আপনাকে বোঝায় যে সকল নাউন দ্বারা দোষগুণ অবস্থা বোঝাবে এবং এই CECY TSTY নেস, হুড, মেন্ট এইগুলো থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই জায়গায় আপনাকে তো দেখালাম, তো এখন যদি আপনাকে একটু দেখাই যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, দেখেন এই যে এজেন্সি CY আছে, তারপরে দেখেন চাইল্ডহুড হুড আছে, এরপর দেখেন ডেথ TH আছে, ফ্রেন্ডশিপ শিপ আছে, হাইট, তারপর দেখেন অনেস্টি TY আছে, তারপর ম্যানহুড, পোভার্টি, রৌগারি অর্থ হচ্ছে বদমাইশি, তারপর দেখেন স্টুডেন্টশিপ ছাত্রত্ব, ট্রুথ, থেট, ইউনিটি, তারপর দেখেন ভিক্টোরি, ইয়থ। এই যে নাউনগুলো আছে, এই নাউনগুলোর জন্য আপনাদের কি করতে হবে, এই নাউনগুলো হচ্ছে কি হয়ে যাবে, এই নাউনগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এগুলো একটু ভালো মতো দেখে রাখবেন, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, আমি একটা সুন্দর করে শখ দিয়েছি, এই শখটা দেখলে ইনশাল্লাহ আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন ক্লিয়ার আপনারা? আচ্ছা ঠিক আছে, যদি আপনারা ক্লিয়ার হয়ে যান, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পর্যন্ত আপনাদেরকে দেখালাম। এখন একটা প্রশ্ন সলভ করবো, এখন আপনারা একটু পরীক্ষা দেন যে কি হবে। দেখেন অনেস্টি, এখন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হেয়ার অনেস্টি ইজ অ্যান, এটা কিন্তু সোনালী ব্যাংক 2014 প্রাথমিক নিয়োগ শিক্ষক 2009 এসছে। তো এই প্রশ্নটা যদি বলি অনেস্টি কোন নাউন, আমরা চোখ বন্ধ করে একটু বলেন তো এটা কোন নাউন? অনেস্টি হচ্ছে কি, আমরা একটু কমেন্ট করে জানান। C নাম্বার আনসার হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, এক্স্যাক্টলি রাইট। তো আমরা এখানে আর সময় নষ্ট করব না। দেখেন ট্রুথ, এই ট্রুথ কোন নাউন? আমরা বলতে পারি ট্রুথ হচ্ছে হ্যাঁ হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাউন, আর তো টাইম লাগবে। আচ্ছা, আমাদের মাঝে তানভীর স্যার উপস্থিত হয়েছে, উনি একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি একটু কমেন্টগুলো একটু দেখি। জি, আপনারা প্রথম ক্লাসটা করে আপনাদের অনুভূতি কেমন আমাকে একটু হচ্ছে জানান, যে আপনাদের আসলে ক্লাসটা করে বা প্রথম ক্লাস আমাদের কোর্সের
করে আপনাদের কেমন লাগতেছে। আর নিয়মিত ইনশাল্লাহ আপনাদের ক্লাস হবে, যদিও আপনাদেরকে কালকের ভিতরে রুটিনটা দিয়ে দেবো। রুটিনের কাজ চলতেছে, কারণ একটা দীর্ঘ টাইম ধরে আমাদের কোর্সটা চলবে, 4 মাসের মতো প্রায়। তো সেজন্য একটু টাইম লাগবে এবং একটু টাইম নিচ্ছি, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের আগামীকাল হচ্ছে সকাল 10টায় আবার জিকে ক্লাস হবে, জিকে লেকচার 1 হবে, ফাহিম স্যার ক্লাস নেবেন। আগামীকাল 10টায় ইনশাল্লাহ আপনাদের জিকে ক্লাস হবে, সকাল 10টায়। তো অবশ্যই কেউ ক্লাস মিস করবেন না, অবশ্যই ক্লাস মিস করবেন না। আগামীকাল সকাল 10টায় আপনাদের জিকে ক্লাস হবে ইনশাল্লাহ। কালকের মধ্যেই পুরো রুটিন পেয়ে যাবেন। রুটিনে আমরা দেখিয়ে দিব কোন দিন কি সাবজেক্ট কোন সময় হবে, কোন দিন কি সাবজেক্ট কোন সময় হবে, সব কিছু আপনাদেরকে আমরা রুটিনের মাধ্যমে দিয়ে দিব, ঠিক আছে। তো আগামীকাল 10টায় আবার জিকে ক্লাস হবে। আর আমরা রুটিনটা দেওয়ার পর কেউ রুটিন নিয়ে কোনো কমপ্লেন দিবেন না, কারণ হচ্ছে আমি যেটা নিয়ে আপনাদেরকে আগেও বলছি যে সবার মন মতো, এখন এখানে অলরেডি 170 জনের মতো, সবার মন মতো তার রুটিন হবে না। আর যেহেতু সপ্তাহে 7 দিনই ক্লাস চলবে, প্রতিদিনই আমাদের ক্লাস হবে, এমনকি সোমবার আমাদের 2টা ক্লাস চলবে। তো বুঝতে পারতেছেন আমরা কিন্তু আপনাদেরকে একটু প্রেশারের মধ্যে রাখবো, ক্লাস দিয়ে প্রেশারের মধ্যে রাখবো, সবসময় আমাদের সাথে অ্যাটাচড রাখবো, সবসময় আপনারা আমাদের সাথে অ্যাটাচ থাকবেন। তো এতে করে যেটা হবে যে আপনি রেগুলার হচ্ছে পড়তে পারবেন আর কি, রেগুলার। তো আপনি পুরো টাইমটাই পড়ার টেবিলে থাকবেন, হ্যাঁ। সকালের দিকে কিছু ক্লাস হবে, রাতে কিছু ক্লাস হবে, সকালে কিছু ক্লাস হবে, রাতে কিছু ক্লাস হবে। যেদিন সকালে থাকবে সেদিন খুব একটা রাতে ক্লাস থাকবে না, আবার রাতে থাকলে সকালে থাকবে না। তো ওভাবে আপনি হিসাব করে আপনি করে নেবেন, ঠিক আছে। খুব ভালো হচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি নোট করতে পারছি না এগুলো থাকলে। আচ্ছা ঠিক আছে, আর একটু সময় দিবে আপনাদেরকে নোট করার জন্য। আর তাছাড়া ক্লাসের এই যে পিডিএফটা, এটা তো আপনারা পেয়ে যাবেন, এই জন্য আপনাদেরকে খুব বেশি স্যার সময় দেয় নাই। তো সময় দিলে তো আলটিমেট টাইম লস না। তো আপনাদেরকে ক্লাসের যে পিডিএফ সেটা আজকের ভিতরেই পেয়ে যাবেন। সো এটা নিয়ে এত করার দরকার নেই, ঠিক আছে। ঠিক আছে স্যার, আমি রাতে জব করি। হ্যাঁ আমি জানি, আপনারা অনেকেই বলবেন যে জব করি, সকালে ক্লাস করতে পারবো না। কিন্তু দেখেন সকালে আমরা একদম সকাল ক্লাসগুলো নিব, তো ফলে দেখা যাচ্ছে আপনি ক্লাসটা আসলে ক্লাসটা কন্টিনিউ 10টার দিকে দিয়ে কিছু ক্লাস আমাদেরকে নিতে হবে। তবু আমি আরেকটু দেখতেছি, যথাসম্ভব চেষ্টা করব ক্লাস রাতে নেওয়ার জন্য। বাট বুঝতেই পারতেছেন যে এতগুলো ক্লাস আসলে সবসময় রাতে নেওয়াটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আবার রাতে আবার অনেকে অনেক জায়গাতে আবার পড়েন, তো তাদের আবার রাতে নিলে আবার তাদের সমস্যা হবে যে আমি তো আরেক জায়গাতে পড়তেছি বা আরেকজন স্যারের ব্যাচে আছে, উনি আবার রাতে ক্লাস নেয়। সাধারণত অধিকাংশ ক্লাসগুলো রাতে হয়। তো যাই হোক, একটু কষ্ট করে সব দিক মিলিয়ে সময় নিয়ে ক্লাসগুলো হচ্ছে করবেন, ঠিক আছে। ভালো থাকবেন আর নিয়মিত ক্লাস করেন। জি, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আপনারা চাইলে প্রশ্ন অ্যান্সারটা অবশ্য করতে পারেন। তাহলে আমরা এটা বলতে পারি এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা নিয়ে আমরা আর কথা বলবো না। তারপরে আপনি যদি একটু খেয়াল করেন হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা তো আপনি বুঝতেই পারতেছেন, হুড থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আমরা এটাও কথা বলবো না। তো আমাদের নাউন সংক্রান্ত 5 প্রকার যে নাউন সংক্রান্ত যে 5 প্রকার, এটা কনসেপ্ট ক্লিয়ার কিনা? নাউন সংক্রান্ত 5 প্রকার কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, তাহলে আমরা বলতে পারি আমাদের নাউন সংক্রান্ত ক্লিয়ার। তবে এই যে আপনাদের এখন আমি উত্তর দেব, কিছু স্টুডেন্ট অনেক সময় বলছিল যে কখন প্রপার নাউন সেটা হয়ে গেছে কমন নাউন, কখন দেখবেন অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা দেখতে পাচ্ছেন কমন নাউন, কখন দেখতেছেন কালেকটিভ নাউন সেটা হয়ে গেছে কমন নাউন। বাট কখন হয় এখন একটু বিস্তারিত জানাবো। এটা কিন্তু একটু সকলেই ব্রেন এবং মাইন্ড স্ট্রং করে রাখবেন এবং পরিপূর্ণ অ্যাটেনশন দিবেন। তাহলে এই যে এই ট্রান্সফরমেশন অফ নাউনের রূপান্তর, এই প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 3 প্রকার নাউন। আরেকটা যদি এই 3 প্রকার নাউন কি হয়ে যাবে? 4 প্রকার নাউন বলছে, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট, কালেকটিভ নাউন, এই 4 প্রকার নাউন হয়ে যাবে কখন? কমন নাউন। এখন আমরা ভেঙে ভেঙে বিস্তারিত আলোচনা করব, একটু ভালো মতো অ্যাটেনশন দিবেন। আবার বলছি, এই শীটটা পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাদের কি করতে হবে জানেন? শুধুমাত্র আমি যে এক্সট্রা জিনিসগুলো যেগুলো লিখি ওইগুলো একটু লিখে রাখেন, কারণ এগুলো তো শীটের মধ্যে নাই। সো আপনার একটু প্রবলেম হতে পারে। ওকে, কাজী নাদিম লিখছে, স্যার এমনিতেই সময় অনেক হয়ে যাচ্ছে, রেকর্ড থাকবে, একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে। ওকে, তাহলে এখানে দেখেন, এই জায়গায় যদি আমি বলি ট্রান্সফরমেশন নাউন 4 প্রকার, আমরা এখন ধীরে ধীরে আলোচনা করব। প্রথমে চলে যাচ্ছি প্রপার নাউন। একটু দেখেন যে এই যে প্রপার নাউন, যদি এখানে একটু খেয়াল করেন যে প্রপার নাউনগুলো কখন কমন নাউন হয়ে যায়। প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে, তখন সেটা কমন নাউন হয়ে যায়।
প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসলে কমন নাউন হয়ে যাবে। একটু বিস্তারিত দেখাই, দেখেন প্রথম উদাহরণটা দেখেন, নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন। আচ্ছা, এই যে আব্রাহাম লিঙ্কন এটা একটা কি? আব্রাহাম লিঙ্কন একটা, আমরা সকলেই জানি এটা একটা কি, এটা একটা হচ্ছে প্রপার নাউন। নাম রিলেটেড কোনো কিছু থাকলে প্রপার নাউন। বাট এখানে দেখেন যে আব্রাহাম লিঙ্কন যেহেতু কি প্রপার নাউন, বাট এখানে আর্টিকেল অ্যান আছে। তাহলে কি বলেছিলাম, যদি প্রপার নাউনের পূর্বে আর্টিকেল অ্যান বসে তখন সেটা হয়ে যাবে কমন নাউন, তখন সেটা হয়ে যাবে কি কমন নাউন। এরপরে দেখেন আরেকটা, দেখেন যদি একটু খেয়াল করেন যে দেয়ার গোজ অ্যান অ্যারিস্টটল, এই প্রশ্নের অ্যান্সারটা যদি একটু খেয়াল করেন, দেয়ার গোজ অ্যান অ্যারিস্টটল, এই দেখেন অ্যারিস্টটলটা প্রপার নাউন, এর পূর্বে কি বসছে অ্যান বসছে, তাহলে অ্যানটা হয়ে যাবে কি, অ্যানটা হয়ে যাবে এটা সরি এটা অ্যারিস্টটল হয়ে যাবে কি কমন নাউন। তাহলে বেসিকলি এটা কি, এটা হচ্ছে কি, এটা যে আমাদের কি বললাম, এটা হচ্ছে কি প্রপার নাউন, বাট এই আর্টিকেল থাকার কারণে সেটা হয়ে যাচ্ছে কমন নাউন। একটু অর্থটা বোঝার চেষ্টা করুন। নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস, বলছে নেলসন ম্যান্ডেলা কি আব্রাহাম লিঙ্কন, বলছে তার আদর্শে, ইন হিজ আইডিয়ালস বলছে তার আদর্শে কি আব্রাহাম লিঙ্কনের মতো। তাহলে নেলসন ম্যান্ডেলা তার আদর্শ কি আব্রাহাম লিঙ্কনের মতো। পরেরটা দেখেন, দেয়ার গোজ অ্যান অ্যারিস্টটল, বলছে সেখানে একটি অ্যারিস্টটল যায়। এখানে কিন্তু ওই যে প্রপার নাউনটাকে এটা কমন নাউন কেন্দ্র করে বলা হয়েছে। তারপরে দেখেন আরেকটা, দেয়ার আর 3 সোয়েলস। দেখেন যদি কোনো বাক্যে যদি দেখেন, এই দেখেন নাউন কি প্লুরাল করা যায়, আমরা কি সোয়েলকে বা আমরা দেখেন একটু খেয়াল করেন, আমরা দেখেন সোয়েল, এই সোয়েলকে আমরা যদি একটু খেয়াল করি, সোয়েলের সাথে এর যুক্ত করা যায় না, প্লুরাল করা যায় না। তবে দেখেন সংখ্যাবাচক শব্দ এবং একটা দেখেন এর যুক্ত হয়েছে, দেয়ার আর 3 সোয়েলস ইন মাই ক্লাস, আমার ক্লাসে 3 জন সোয়েল আছে। তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার, এটা হয়ে যাচ্ছে কি কমন নাউন। তাহলে প্রপার নাউন একটা মাত্র নাউন, সেটা হচ্ছে যদি আর্টিকেল বসে এবং সেটা যদি সংখ্যাবাচক শব্দ বসে তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে প্রপার নাউন হয়ে যাবে। আপনার কনসেপ্ট ক্লিয়ার? দেখেন এরপরে আপনাকে যদি বলি, তাহলে এখানে একটা প্রশ্ন আছে, দেখেন এই প্রশ্নটা আপনি দেখতে পারবেন যে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, বলছে নজরুল ইজ দ্য বাইরন। এখন দেখেন এই বাইরন একটা নাম, বলছে নজরুল বাংলাদেশের বাইরনের মতো। তাহলে এই যে বাইরন একটা নাম, নামের পূর্বে কি আছে দা আছে, তাহলে যেহেতু এটা আছে তাহলে আমরা এটাকে বলতে পারি কি এটা হচ্ছে কমন নাউন। এক্স্যাক্টলি রাইট, নীরব কমেন্ট করেছে বি নাম্বার, ঠিক আছে। এরপরে আমি যদি আপনাকে একটু দেখাই পরবর্তী প্রশ্ন, কালেকটিভ নাউনের পূর্বে কোন নাউন বলবে, এটা একটু খেয়াল করুন। যে এখানে যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখানে বুঝতে পারবেন যে একটু দেখেন সংখ্যাবাচক শব্দ বসালে কালেকটিভ নাউন, আবার বলছি এটা কিন্তু কালেকটিভ নাউন হয়ে যাচ্ছে, বাট এই কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বা এস বা ইএস যুক্ত করলে, সংখ্যাবাচক শব্দ অথবা এস বা ইএস যুক্ত করলে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা প্রপার নাউন হয়ে যাবে। আমরা 2 নম্বর উদাহরণটা দেখি, 12 টিমস উইল পার্টিসিপেট ইন দ্য ওয়ার্ল্ড কাপ। আচ্ছা বলেন তো এই টিম কোন নাউন, আপনি বলেন। টিম হচ্ছে আমরা সকলেই জানি যে এটা একটা কালেকটিভ নাউন, যেহেতু এটা কালেকটিভ নাউন পরে দেখুন 12 সংখ্যা আছে, তাহলে এটা কিন্তু আর কালেকটিভ হবে না, এটা হয়ে যাবে কমন নাউন। তাহলে আপনি কি বললাম যে যখন কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যা থাকবে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। এক্স্যাক্টলি রাইট। তাহলে এখন কিন্তু এই 12 টিমস যখন বলবো তখন সেটা কমন নাউন বলবো। তারপরে প্রথম আরেকটা উদাহরণ দেখেন, দ্য আর্মিস অফ দ্য অ্যালাইজ হেল্প দ্য নেইবারিং ট্রপস। এখানে একটু ভালো মতো খেয়াল করবেন, এখানে আমি কিছু জিনিস আপনাকে দেখাই। দেখেন এখানে দেখেন দ্য আর্মিস অফ দ্য অ্যালাইজ অর্থ হচ্ছে মিত্র, হচ্ছে কি মিত্র অর্থাৎ বন্ধু, মিত্র বা বন্ধু। তা দেখেন দ্য আর্মিস অফ অ্যালাইজ, এখানে যদি আমি একটু ভালো মতো দেখানোর চেষ্টা করি যে মিত্র বাহিনীর সৈন্যরা সাহায্য করেছিল দ্য নেইবারিং ট্রপস। এখানে কি বলছে যে প্রতিবেশী, নেইবারিং মানে কি প্রতিবেশী, ট্রপস বলছে প্রতিবেশী সৈন্যদের। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্য আর্মিস, এর পূর্বে কি আছে দা আছে আর্টিকেল। এখানে দেখেন
ট্রফস আছে, এর সাথে কি যুক্ত আছে, এজ যুক্ত আছে। তাহলে আমরা কি বলছিলাম, সংখ্যাবোচক, সরি, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে দা মেইনলি কাউন্ট হবে না। এখানে যদি আমি একটু দেখাই যে এখানে এজ যুক্ত আছে, কি আছে, এজ যুক্ত আছে, তাহলে বলেছিলাম কি এজ বা ইয়েস যুক্ত করলে অথবা এই যে সংখ্যাবোচক শব্দ যুক্ত করলে তখন এই আর্মিজ এবং ট্রপস এবং হচ্ছে টিমস এগুলো মেইনলি কি, মেইনলি কালেকটিভ নাউন, কিন্তু এগুলো হয়ে গেছে কি কমন নাউন। একটু বলেন তো ক্লিয়ার কিনা? আচ্ছা, শীটের মধ্যে এগুলো দেওয়া থাকবে, বাট এগুলো মার্ক করে নেন, এগুলো ব্যাখ্যা দেওয়া থাকবে না, ব্যাখ্যাটা ক্লাসে, কিন্তু শীটের মধ্যে এই উদাহরণগুলো পাবেন। ওকে, মার্শাল্লাহ, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকটা, যদি আমরা এই প্রশ্নের অ্যান্সারটা একটু আপনারা দিবেন যে এই প্রশ্নের অ্যান্সার কি হবে। যে আওয়ার ক্লাস কনসিস্ট 20 পাবলিক। আচ্ছা বলেন তো এই পাবলিকটি কোন নাউন, পাবলিকটি কোন নাউন একটু বলেন। এক্স্যাক্টলি রাইট, সংখ্যাবাচক শব্দ তাই কমন নাউন, এক্স্যাক্টলি রাইট। এই যে 20 সংখ্যা আছে, তাহলে পাবলিকটা হয়ে যাবে কে কমন নাউন, এটার কিন্তু আর কালেকটিভ নাউন হবে না। ওকে, মার্শাল্লাহ, তাহলে আপনারা বুঝতে পারছেন, আমি আপনাদের কনসেপ্টটা ধরতে পেরেছি। তো এখানে যদি আমি একটু বলি যে ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন এই দা এবং অফের মাঝে বসলে এবং সেটা যদি নির্দিষ্ট হয়, ম্যাটেরিয়াল নাউন দা এবং অফের মাঝে বসলে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আপনি একটু বলেন তো, দ্য গোল্ড সৌদি আরাবিয়া ইজ ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে দেখেন গোল্ড, এখানে দেখেন দা, এখানে দেখেন অফ। আবার দেখেন পরবর্তী প্রশ্ন, দেখেন এখানে দেখেন দা, এখানে অনেস্টি, এখানে দেখেন অফ। এরপর বলছে আব্দুল কাদের জিলানি ইজ নোন টু ওয়ার্ল্ড। প্রথম বাক্য দেখেন দ্য গোল্ড অফ সৌদি আরাবিয়া ইজ ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড। বলছে সৌদি আরবের সোনা বিখ্যাত, সৌদি আরবের সোনা বিখ্যাত। কি বলেছে দেখেন গোল্ড, এই গোল্ড কোন নাউন, গোল্ড হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনটা যখন দা এবং অফের মাঝে থাকবে এবং সেটা হয়ে যাবে কি তখন কমন নাউন। পরেরটা দেখেন দ্য অনেস্টি অফ আব্দুল কাদের জিলানি ইজ নোন টু ওয়ার্ল্ড। আমাদের সকলেরই জানা যে বলছে আব্দুল কাদের জিলানি বলছে যে উনি যে সৎ, আমাদের এটা সকলেরই জানা। তাহলে এখানে দেখেন তো ভাইয়া অনেস্টি কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এই দা এবং অফের মাঝে বসায় সেটা হয়ে গেছে কি কমন নাউন। আপনারা ক্লিয়ার? অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, এক্স্যাক্টলি রাইট। তাহলে এখন এই কনসেপ্টটা যদি বুঝতে পারেন, তাহলে এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা দেন দেখি। দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু ওয়াল, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ। এখন বলেন তো এই চ্যারিটি কোন নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাকি প্রপার নাউন? ওকে, এক্স্যাক্টলি রাইট, আমরা বলতে পারি কমন নাউন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের কমন নাউনের যে ব্যাপারগুলো, আমরা আর আলোচনা করব না আজকে, এখান পর্যন্তই। তো আমরা নাউন ইন ডিটেলসের আমরা মোটামুটি যতটুকু শেষ করা ইনশাল্লাহ শেষ করে ফেলেছি। ইনশাল্লাহ আপনাদের যে কাজগুলো, আবার বলছি, আপনারা যারা যুক্ত আছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমি দেখতে পাচ্ছি 75 জন স্টুডেন্ট এখন পর্যন্ত আছে। তো আমার দেখেছিলাম 88 পর্যন্ত ছিল, অর্থাৎ এখান থেকে প্রায় 5 আর ওইদিকে 8, মানে 13 থেকে 12 জন কিন্তু শুরু করলেও এখন কিন্তু তারা নাই। তো যারা ক্লাস করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবেন, তাহলেই তারা ভালো করতে পারবেন, এটা নিশ্চিত থাকে না। যারা টিচারদের কথা এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকে তারা ভালো করতে পারে। এখন আপনাদের আমি যে জিনিসটা বলি, আপনারা প্র্যাকটিস করার জন্য কম্পিটিটিভ ফর এক্সাম অথবা আপনারা মাস্টার প্র্যাকটিস করার জন্য যদি আমাদের ক্লাসের পাশাপাশি এই দুইটা বই আপনারা চাইলে ফলো করতে পারেন। যথেষ্ট প্রশ্ন আছে প্র্যাকটিস করার জন্য। আরেকটা হচ্ছে প্রশ্ন ব্যাংক, বা আপনি যদি বিসিএসের হন বা আপনি যদি প্রাইমারির হন বা আপনি যেটারই হন না কেন, আপনি এই প্রশ্নগুলো, রিয়েল প্রশ্নগুলো সলভ করবেন। বিসিএস প্রাইমারি যে প্রশ্ন ব্যাংকগুলো থাকে বা যে প্রশ্নগুলো আপনার বিগত বছরে এসেছে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন। তাহলে এগুলোর সাথে আমাদের কি করতে হবে, ক্লাস শিট, এরপরে আপনাকে এই 3টে প্র্যাকটিস করতে হবে এই নোট জায়গা থেকে।
জাস্ট এগুলো ফলো করলে ইনশাল্লাহ এখান থেকে ভালো করতে পারবেন। বই আপনি কম্পিটিটিভ ফর এক্সাম অথবা মাস্টার দুইটার যে কোনো একটা নিলেই হবে। ওকে, একজন লিখছে স্যার দুইটাই আছে, তাহলে আপনি যে কাজটি করবেন আগে একটা বই শেষ করবেন, পরে আরেকটা বইয়ের যে অতিরিক্ত যে জিনিসগুলো থাকবে ওই জিনিসগুলো কমপ্লিট করবেন, তাহলে আপনার প্রস্তুতিটা সম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস শেষে ইনশাল্লাহ পিডিএফটি পেয়ে যাবেন। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আপনারা আশা করি ভালো করবেন, আমি এতটুকু আশাবাদী। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস আপনাদের সকল কিছু জানিয়ে দেবে। আগামীকাল ঠিক সকাল 10টায় কিন্তু ফাহিম স্যারের জিকে ক্লাস হবে। সো সকলেই প্রস্তুত হয়ে যান। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।